এই কোন শালা রে আমারে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিছে? আগে চোখটা তো খোল। চোখ খুলতেই দেখি, হ্যাঁ আমি বিছানায়। তার মানে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? যাক বাবা, বেঁচে গেছি। অন্ততপক্ষে বিয়েটা তো আর করা লাগলো না। বিছানা থেকে উঠতে যাব, কি ব্যাপার আমার কাপড় চোপড় ভেজা কেন? ওই রিয়ানি, তুই আমাকে আজকে পানি দিছস? তোকে আদর করব নাকি? সেই কখন থেকে ডাকতেছি, বারবার ঘুমের ঘোরে থেকেই বলছিস আমি বিয়া করবো না, আমি বিয়া করবো না। তাই বলে পানি মারবি? পানি মারছি, বেশ করছি। তারপর বালতিতে বাকি যতটুকু পানি অবশিষ্ট ছিল সেটাও মেরে দিয়েই খিচ্ছে তোর। উফ, এ মেয়ের জ্বালার পারি না। বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। হ্যালো জনগণ, আসেন পরিচিত হয়ে নেই। আমি সাইদ, ডাকনাম সাদ। আর এতক্ষণ যার সাথে ঝগড়া করছিলাম ও হচ্ছে আমার একমাত্র চাচাতো বোন। আর আমরা দুজনেই ইন্টার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। যদিও রিয়া আমার 1 বছরের সিনিয়র, কিন্তু আমাদের এলাকার সবাই আমাদেরকে যমজ ভাই বোন বলেই সম্বোধন করে। আর এতক্ষণ যে আমাদের ঝগড়াটা উপভোগ করলেন, এটা আমাদের রোজকার ঘটনা। আসলে পেতনিটা আমাকে রোজ সকালে পানি মারবেই। আরে রিয়াকে আমি পেতনি বললাম বলে আপনারা আবার ভাইবেন না যে ও পেতনি, আবার পেতনি বলে ডাকবেনও না। সত্যি বলতে রিয়া অনেক সুন্দরী। তার রূপের প্রশংসা করা শুরু করলে গল্প শেষ করা হবে না। তাই আর বাংলা সিনেমার মতো গল্পের নায়িকারা তো প্রশংসা করবো না। যাক বাবা, আপনাদের সাথে কথা বলতে বলতে ফ্রেশ হয়ে এলাম। নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। কিরে পুটলা, তোর কি হয়েছে? রেডি হয়ে রিয়ার কাছে গিয়ে মাথা একটা গোতা মাইরা, ওই তোকে কতবার বলছি তুই আমাকে পুটলা বলবি না? তুই বললেও আমি তোকে পুটলা বলেই ডাকবো। নিজে তো দেখতে একেবারে কার্টুনের মতো। কি তুই আমারে কার্টুন কইলি? আমি এক্ষুনি ছোট আম্মুর কাছে বিচার দিব। তা জানা মানা করছে কে? কথাটা বলার সাথে সাথে রিয়া বিদ্যুৎ গতিতে আম্মুর কাছে যেতে লাগলো। এই রে, কাম সারছে। এখন আম্মুর কাছে বিচার দিলে তো আমার পকেট খরচের টাকা দেওয়া বন্ধ করে দেবে। আমি ফুট কইরা মনটারে একেবারে নরম কইরা রিয়া নিয়ে বললাম, রিয়া, ওই রিয়া। রিয়া মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে গিয়ে বলল, শোন, আজকে তোর আর তোর এইসব মিষ্টি কথায় আমি গলে যাচ্ছি না। তুই সব সময় আমার সাথে এমন করিস, পরে ছোট আম্মুর কাছে বিচার দেওয়ার কথা বললেই তুই আবার ঢং শুরু করিস। আজকে আমি ছোট আম্মুর কাছে বিচার দিবই। এই শোন না, কলেজে দেরি হয়ে যাচ্ছে, প্লিজ তাড়াতাড়ি চল। না, প্রয়োজনে আজকে কলেজে যাব না, তারপরেও তোকে আজকে শিক্ষা দিয়েই ছাড়বো। তারপর বহু ঠেলাঠেলির পর রিয়ানি আম্মুর কাছে বিচার দেওয়ার চেষ্টা স্থগিত করলো। দুঃখের কথা কি কমরে ভাই, আসলে সত্যি কথা বলতে এই বাড়িতে আমার কোনোই দাম নাই। আমি কিছু কইলে আমার হাত খরচের টাকা দেওয়া বন্ধ। আর রিয়ানি যা কিছুই করুক না কেন, ওর বিচার নাই। যাও গা সেসব কথা। তারপর রিয়াকে নিয়ে কলেজের উদ্দেশ্যে চলে গেলাম। কলেজে পৌঁছালাম। লাঞ্চের সময় রিয়ার বান্ধবীদের সাথে চলে গেল, আর আমিও হারামিগুলোর সাথে আড্ডা দেওয়ার জন্য কলেজ ক্যাম্পাসে চলে গেলাম। কি রে, তোকে আজকে এমন শুকনো শুকনো লাগছে কেন? আরে ভাই বলিস না, ওই রিয়ানির জ্বালায় তোর এই বদনার ইনোসেন্ট বন্ধুটা একেবারে শেষ। কথাটা বলার সাথে সাথে সব হারামিগুলো হাসতে হাসতে একেবারে মঙ্গল গ্রহে যাওয়ার অবস্থা। এক বালতি রাগ মাথায় লই, ওই তোরা আমার এই দুর্দশা দেখে মজা নিচ্ছিস? আরে দাঁড়া দাঁড়া, আর একটু হেসে নেই। তুই ভদ্র আর ইনোসেন্ট, শালা হারামি। রিয়া তো তোকে সহ্য করে, আমি ওর জায়গায় থাকলে তোরে প্রতিদিন নিয়ম করে কেলাইতাম। ভাবলাই দেখিস তো জামাই তোরে রোজ খেলাইব। এই শোন, আমার জামাই আমারে কেলাইবে না, শুধু ভালোবাসবে। আর তোর কপালে তো বিয়েই নাই। ওই বেশি পাকনামো করলে তোর ছোট বোনের লয়া ভাগা দিমু। আমার বইনেরে তোর কাছে বিয়ে দেব না। ওই তোরা থামবি? আরে বেটা, থামাইলি কেন? ফ্রিতে তামিল মুভির কাহিনী উপভোগ করতেছিলাম, ভালোই তো লাগতেছিল। শালা হারামি, দাঁড়া তোরে তামিল মুভির কাহিনী উপভোগ করে দিচ্ছি। কথাটা কয়েই ডিসুম ডিসুম। ওয়াও ওয়াও ওয়াও। আচ্ছা ভাই, অনেক কাহিনী হয়েছে, চল এবার কিছু খেয়ে আসি, খুব ক্ষুধা লাগছে। তারপর আমরা সবাই উঠে লাঞ্চ করতে যাব। এমন সময় পিছন থেকে কি একজন আমার শার্টের কলার ধরে টান মারলো। ওই কোন শালা রে? ও রিয়া তুই? চল ফুচকা খাবো। না আমি যাবো না, তুই চাল বেশি খাস। চল বলতেছি। তারপর আমার টাইনা টুইনা ফুচকালার কাছে নিয়ে গেল। মামা ঝাল দিয়া 2 প্লেট ফুচকা দেন। ফট করে ফুচকালার চোখে একটা ইশারা মারলাম আর কইলাম আমার প্লেটে যেন ঝাল না দেয়, আর রিয়ানি প্লেটে যেন ইচ্ছা মতো ঝাল দেয়।
ব্যাস, কাম সেরে গেল, বাকিটা ইতিহাস। তারপর কলেজ শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে বিকালের দিকে আড্ডাখানায় চলে গেলাম। কিরে, চা খাবি? এই যে পাঠক সাহেবেরা, আমরা এখন চা খাচ্ছি, আপনারা কি খাবেন? ঢেলে দিই একটু। তারপর চা শেষ করে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফেললাম। রাতের খাবার শেষ করে আমরা রুমে স্টাডি করতেছি, এমন সময় টুনটুন, এই রে রিয়ানি কল মারছে। কি রে, এত রাতে কল দিছিস কেন? তুই একটু বাইরে আয়। তোর মাথা খারাপ হয়েছে? এখন রাত 12টা বাজে, আমি আসতে পারবো না। প্লিজ তাড়াতাড়ি আয়, খুব আর্জেন্ট। আচ্ছা আসতেছি। তারপর রিয়ার কাছে গিয়ে বল কি জন্য ডাকছিস? রিয়া আমার হাত ধরে টানতে টানতেই, চল। আরে কই যাব? সাদেকদের বাড়ির আম গাছটা দেখছিস, এতগুলো আম ধরছে, চল চুরি করবো। কি, এত রাতে আম চুরি করবি? হ্যাঁ আল্লাহ, আমার উঠাই নিয়ে যাও। আরে বেটা, এটাই তো চুরি করার পারফেক্ট টাইম, চল। রিয়া সাদেকদের কাছের আম গাছের নিচে। পরিবেশটা কত সুন্দর না? কোনো হইচই আছে? আরে তাহিরের ডায়লগ রাখ, সাদিককে মায়ের টের পাইলে সেল্লে মার্কেট ফায়া লইব। আরে বেটা, টের পাবে না, তুই নিচে চুপ মেরে দাঁড়িয়ে থাক, আমি ব্যাগ নিয়ে গাছে উঠতেছি। সাবধানে। 10 মিনিট পর রিয়া তাড়াতাড়ি গাছ থেকে নাম, সাদিকের আম্মু টের পেয়ে গেছে। মুহূর্তের মধ্যে রিয়া গাছ থেকে নেমে আমার হাত ধরেই সেই লেভেলের ধর। তারপর আমার রুমের পিছন দিক দিয়ে আমি রুমে প্রবেশ করলাম। রিয়ানির একটা হ্যাসকেটান দিয়ে ওরে জানালা দিয়ে আমার রুমে প্রবেশ করালাম, কিন্তু দুর্ভাগ্যবশত রিয়া তার শরীরের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে আমাকে নিয়ে বিছানায় একবার উপরে পড়ে গেল। তারপর তামিল সিনেমায় নায়ক নায়িকাদের মতো দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। রিয়া আস্তে আস্তে আমার মুখের একেবারে কাছে চলে আসছে, এতটাই কাছে যে আমি এর প্রতিটা নিঃশ্বাস অবধি অনুভব করতে পারছি। তারপর রিয়া তার নিজের ঠোঁট জোড়া আমার ঠোঁটে ছোঁয়া পেতে যাবে, এমন সময় রিয়াকে ধাক্কা দিয়ে আমার উপর থেকে সরিয়ে বললাম, রিয়া কি করছিস? মুহূর্তের মধ্যে পরিবেশটা অন্যরকম রূপ ধারণ করলো। রিয়া খাটের এক পাশে চুপচাপ হয়ে বসে আছে, আর আমি এক পাশে। দুজনের মধ্যে কঠোর এক নীরবতা বিরাজ করছে। কিছুক্ষণ পর রিয়া নীরবতা ভেঙে বলল, আমি যাচ্ছি। বলে আমার কথার কোনো উত্তরের অপেক্ষা না করে রুমের দরজা খুলে রিয়া তার নিজের রুমে পদার্পণ করলো। আমি বিছানায় শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম, রিয়া আমার সাথে এমনটা কেন করতে চাইলো? আমি তো কোনোদিনও কেমন চোখে দেখি না। তাহলে রিয়া কি আমাকে ভালোবাসে? না, তা কি করে সম্ভব? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমে গেছি তার খেয়াল নেই। সকালে রিয়ার ডাকে ঘুম ভাঙলো। আজব, তুই আমাকে আজকে পানি মারছিস? দেখছি নি কারবারটা, রাতে এতবার একটা কাহিনী ঘটে গেছে, তার কোনো প্রভাবই ওর মধ্যে উল্লেখ নাই। তো কি করব? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হ, কলেজের দেরি হয়ে যাচ্ছে। কথাটা বলেই ড্যাং ড্যাং করে আমার রুম ত্যাগ করলো। তারপর ফ্রেশ হয়ে প্রতিদিনের মতো কলেজে চলে গেলাম। লাঞ্চের সময় হারামিগুলোর সাথে বসে আড্ডা দিচ্ছি। কিরে সাদ, তুই আজকে তো চুপচাপ কেন? না এমনি। এমন সময় রিয়া এসে, কি রে, তোদের সবার খবর কি? ভালো। তোর? ফাটাফাটি। বাবা, আজকে এত খুশি কেন? উমা, তোরা কিছু জানিস না? সবাই এক বস্তা আগ্রহ লয়ে জিজ্ঞাসা করলাম, কই না তো কি? আরে আগামী সপ্তাহে আমাদের কলেজ থেকে পিকনিকে যাচ্ছে। সবাই বদনা খুশি লইয়া, কে? সাত কলেজ ছুটি দিয়ে দিছে, চল বাসায় যাব। তারপর হারামিগুলোর কাছ থেকে বিদায় নিয়ে রিয়া কিনে বাসায় ফেললাম। রাতে আমার রুমে বসে স্টাডি করছি, এমন সময় রিয়া আমার রুমে প্রবেশ করলো। কি রে, তুই এত রাতে আমার রুমে? রিয়া আমার বিছানায় বসে আমার দিকে একটা খাতা এগিয়ে দিয়ে একেবারে গুলো হয়ে, এই অঙ্কটা বুঝাই দে না। কি রে, আমি কি স্বপ্ন দেখতেছি না তো? হাতে একটা চিমটি কেটে দেখলাম, না আমি তো ঠিকই দেখছি। আম্মু গো, আমার রুমে ভূত ঢুকছে। সাথে সাথে রিয়া আমার মুখ চেপে ধরে, ওই শালা, আমি ভূত না, আমি রিয়া। পরক্ষণে আম্মু এসে, কি রে, ভূত কই? এটা তো আমাদের রিয়া। রিয়া মা, তুই কি ওকে ভয় দেখাইছিস? না ছোট আম্মু, আমি একটা অঙ্ক বুঝতেছি না, তাই আপনার ছেলের কাছে আসছিলাম অঙ্কটা বোঝার জন্য, কিন্তু আপনার ছেলে। কথাটা বলে ছোট বাচ্চাদের মতো দু হাতে চোখ কসলাতে আম্মু রিয়ার মাথায় হাত বোলাতে বলল, ওলে বাবুলে, কাঁদে না, এই হারামজাদা, রিয়াকে অঙ্কটা বোঝাই দে। না আম্মু, এটা রিয়া না, ভূত। দেবো একটা কানের গুড়াই, ওটা রিয়াই, ভূত হলে ওকে ছোঁয়া যেত না। কথাটা বলে আম্মু আমার রুম ত্যাগ করলো। কি ব্যাপার, ছোট আম্মু কি বললো? সেটা কানে যায় না, তাড়াতাড়ি আমার অঙ্কটা বোঝাই দে। অঙ্ক বোঝাই দেবো, সমস্যা নাই, কিন্তু একটা বিষয় কিছুতে আমার মাথায় ঢুকতেছে না। তোকে বড় আম্মু
এত বকাঝকা করার পরেও পড়ার টেবিলে বসাতে পারে না, আর সেই তুই কিনা নিজে ইচ্ছে আমার কাছে আসিস অঙ্ক বুঝতে। আসছি, আর এখন থেকে রোজই আসবো। আফাগো, আন্নের ধোয়াই লাগে, আন্নের আমারে জ্বালাই না। ওই ন্যাকামো ছাড়বি নাকি? ছোট আম্মুকে ডাকবো। না না, তোর যখন মন চায় তখনই আসবি। গুড বয়। তারপর রিয়াকে অঙ্ক বোঝাতে লাগলাম, কিন্তু রিয়া খাতে মনোযোগ না দিয়ে এক দৃষ্টিতে শুধু আমার দিকে তাকিয়ে আছে। ওই, তুই অঙ্ক রেখে আমার দিকে এমনভাবে তাকিয়েছিস কেন? আমার ঠেকা পড়ছে। ওই, একদম চালাকি করবি না। আমি কোনো চালাকি করতেছি না, চুপচাপ অঙ্কটা বোঝাই দে। অঙ্ক বোঝানো শেষ, যা আমার রুম থেকে ভাগ। কেন রে, তোর রুম থেকে ভাগবো কেন? আমার একেবারে কাছে এসে ফিস করে বললো, কিরে, গার্লফ্রেন্ড আছে নাকি? কথা বলবি? দেব একটা কানে নিছে, যা ভাগ, আমি এখন কমাবো। যাচ্ছি, এত জেদ দেখাতে হবে না। উফ, এই মেয়ের জ্বালায় পারছি না, যেভাবেই হোক একটা বিহিত করতে হবে। বাই, ঘুমিয়ে পড়ি, গুড নাইট। পরের দিন বিকেলের দিকে হারামিগুলোর সাথে আড্ডা দিচ্ছি। কিরে বেটা, তা পিকনিকে গিয়ে তো আমরা যে যার গপ নিয়ে ঘুরতে বেড়াবো, কিন্তু তুই কি করবি? তোকে এত করে বললাম একটা প্রেম কর, কিন্তু তোর তো নাকি এসব কোনো ইন্টারেস্টই নাই। আরে বেটা, সমস্যা কি? আমাদের রিয়া আপু আছে না? আর তাছাড়া রিয়া আর সাদের সাথে তো সামথিং কিছু চলছে, আর সেজন্যই তো আমাদের হিরোর অন্য কোনো মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নাই। ওই সোহাগ্যা, মায়ের খাওয়ার শখ হয়েছে, রিয়া আমার বোন হয়। আরে বেটা, রিয়া তো দেখতে হ্যাপি। সোহাগ্যা, মেজাজটা খারাপ করবি না বলে দিলাম। সবসময় শুধু ঝগড়া মারামারি এসব চলছেই। আচ্ছা বাদ দে, আর সোহাইগা শালা মিনারির জামাই, তুই কোথা একটু কম বলবি। তারপর হারামিগুলোর সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। ফ্রেশ হয়ে আমার রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকিং করছিলাম। এমন সময় রিয়া এসে আমার সাথে বিছানায় শুয়ে বলতে লাগলো, দেখি কি করিস। তারপর রিয়া আমার এতটাই কাছে চলে আসলো যে ওর শরীর আর আমার শরীর বারবার স্পর্শ করছে। আমি মুহূর্তের মধ্যে উঠে রিয়াকে বললাম, রিয়া, তুই এসব কী করিস? ও মা, আমি আবার কি করলাম? দেখ রিয়া, তুই এখন সে ছোট নেই। এই যে তুই সারাক্ষণ আমার হাত ধরে টানাটানি করিস, আমি বিছানায় শুয়ে থাকলে তুই আমার সাথে সে শুয়ে পড়িস, এসব মানুষ দেখলে খারাপ কিছু ভাবে, সমাজ এটা ভালো চোখে দেখে না। আরে রাখ তোর সমাজ, আমার যা ভালো লাগে আমি তাই করি। কে কি বললো না বললো এসব দেখার সময় আমার নেই। দেখ রিয়া, তুই বড় হয়েছিস, কয়েকদিন পর তোর বিয়ে হবে, কিন্তু তখন যদি তোর বরপক্ষ এসে তোর এসব ছেলে মানুষগুলো জানতে পারে, তখন তো তোর বিয়ে হবে না। ছেলে মানুষই মানে? এই আমি অন্য কোনো ছেলের সাথে কখনো এইসব রং ঢং করছি? যা কিছু করি সব তো তোর সাথেই করি, আর তুই তো আমার ভাই বন্ধু সব কিছু, আর আমি তোর সাথে এসব করবই। আর তা জেনে যদি কোনো শালায় আমাকে বিয়ে করতে রাজি হয় তাহলে আমি বিয়ে করব, নয়তো ফট। ছি ছি ছি, নিজের হবু বরকে শালা বলে? এই প্রথম শুনলাম। শুধু শালা না, রোজ রোজ কেলাবো। তোর কোনো সমস্যা? না রে ভাও, আমার আবার কিসের সমস্যা, কিন্তু তোর বরটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে রে। ওরে রিয়ানির বর, ভাই তোর যত ইচ্ছা আকাঙ্ক্ষা আছে সব বিয়ার আগেই পূরণ করে নে। বিয়ার পর তোর জীবনে সুখ বলার কিছুই থাকবো না রে ভাই। এই মেয়ে তোর জীবন একদম তেজপাতা করে দিব। ওই ফাইজলামি রাখ, চল আম্মু খাবার নিয়ে বসে আছে। চল। তারপর খাবার টেবিলে আমরা সবাই একসাথে বসে খাবার খাচ্ছি। আমি খেয়াল করলাম রিয়া কিছুক্ষণ পরপরই কেমনভাবে যেন আমার দিকে তাকাচ্ছে। আমি ফট কইরা জিব্বা বাহির করে একটা বেসকি কেটে দিলাম। মুহূর্তের মধ্যে ডাইনিটা আমায় ওর পায়ের নখ দিয়ে আমার পায়ে সজোরে আঘাত করলো। গলা ফাটায় চিৎকার করে উঠলাম। কি ব্যাপার, কি হয়েছে? নিজেকে একটু সামলে নে। কই কিছু না তো। খেয়াল করলাম সবাই আমার দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে, আর রিয়ানি হারাম যদি মুসলিমকে আসতেছে। কেমনটা লাগে? হ্যাঁ, কি ব্যাপার, আপনারা খাচ্ছেন না কেন? তবে সবাই এক বালতি রহস্য মাথা হলে আবার খাওয়া শুরু করলো। সবাই যখন খাওয়া নিয়ে ব্যস্ত, আমি সুযোগ বুঝা রিয়ানিরে পাকনামির ফলটা দিলাম। সাথে সাথে রিয়া গলা ফাটায়। ও মা গো! সবাই আবারও খাওয়া দাওয়া রেখে হা হয়ে আছে। কি হচ্ছে এসব? কখনো এ চিৎকার করছে তো কখনো ও চিৎকার করছে। রিয়ার আব্বু মুখে হাসি নিয়ে বলল, আরে বেটা তুই খা, ওসব কিছু না। খেয়াল করলাম রিয়ার আব্বু কখন আমার দিকে আবার কখনো রিয়ার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসছে। এই রে, কাম সারছে, বুড়ো কাকু মনে হয় কাহিনীটা বুঝে আলাইছে।
তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে গিয়ে কিছুক্ষণ স্টাডি করে তারপর ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে আমাদের কলেজ থেকে পিকনিকে যাওয়ার দিনটা চলে এলো। ভোরে কাপড় সব গুছিয়ে নিয়ে রেডি করে রিয়াকে ডাক দিলাম। রিয়া, তোর হয়েছে? একটু দাঁড়া, আসতেছি। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। রিয়া আমার কাছে এসেই চল। আমি রিয়ার দিকে তাকাতে পুরা হা হয়ে গেছি। রিয়া আজকে শাড়ি পরছে, তাও ব্ল্যাক, আমার পছন্দের কালারের। আমি তো রিয়ার দিকে তাকিয়ে আছি আর বস্তায় বস্তায় ক্রাশ খেয়ে লাইছি। রিয়ার ঝাঁকানিতে বাস্তবে ফিরলাম। কিরে, এমন ভাবে তাকিয়েছিলি কেন? এই রে, কাম সারছে না মানে। আচ্ছা, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চল। চল। তারপর সোজা কলেজ থেকে চট্টগ্রামের বাসিন্দারা আপনাদের এলাকায় এ পড়ছি, কমেন্টের দাওয়াতটা দিয়ে দিন। বাস থেকে নেমেই কিছু বিখ্যাত স্থান পরিদর্শন করে শেষ বিকালের দিকে একটা নদীর ধারে এসে একা একা বসে আছি আর মনে দুঃখে গান গাচ্ছি। বন্ধু যখন গার্লফ্রেন্ড রইয়া টাঙ্কি মারে বইয়া বইয়া, দুঃখের ঠেলায় কেন্দেলাই ফাইটে যায়, ওরে বুকটা ফাইটে যায়। আরে আপনারা কি ভাবছেন পিকনিকে গেলাম কই ফ্রেন্ডদের সাথে মজা করব, মস্তি করব? আর তা না করে আমি একাকে নদীর ধারে বসে প্রেম না করে বিরহের গান গাইতেছি। ভাইরে, দুঃখের কথা আর কি কমো। আসলে আমার যাদের সাথে মজা মাস্তি করার কথা ছিল, ওই হারামগুলো সব কটা তাদের গার্লফ্রেন্ড নিয়ে আমার কান্দ নাইতেছে, আর কইতে পারবো না। আর আমি হতভাগা সিঙ্গেল, তাই একাই সময় পার করতেছি আর কবিতা আবৃত্তি করতেছি। সকালে উঠিয়ে আমি জোরে জোরে চিল্লাই, 18 বছর বয়সেও আমার জিএফ নাই, কিল্লাই 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 কিল্লাই। পরক্ষণে কয়েকটি মেয়ের খিলখিল হাসি শব্দে পেছনে ফিরে তাকালাম। ওরে আল্লাহ, এসব আমি কি দেখতেছি? মা গো মা, কি এর কমু, ভাঙ্গাচোরা গাড়িও আজকে আটা ময়দা মাখা একেবারে BMW হয়ে গেছে। আমি আর এইগুলারে দেখা বস্তায় বস্তায় ক্রাশ খেয়ে লাইছি। ওই, তুই এখানে একা একা কি করছিস? ভাইরে, হারিমিগুলো আমাকে এখানে একা রেখা তারা তাদের গার্লফ্রেন্ডের সাথে কোলাকুলি করতেছে। আহারে বেচারা। ওই, তোর লজ্জা করে না? তোর বন্ধুরা সবাই গফ জোগাড় করে ফেলছে আর তুই এখনো সিঙ্গেলই মরছিস। রিয়ার হাত টিপতে টিপতে, আফারে, তোর তো অনেক সুন্দর সুন্দর বান্ধবী আছে, তুই তাদের মধ্যে থেকে শুধু আজকে যেন আমাকে একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দে না। মুহূর্তের মধ্যেই ময়দা সুন্দরীগুলোর হাসির খিলখিল শব্দে আমার কান ফাইটে যাওয়ার অবস্থা। আর রিয়া তো রেগে মেগে একেবারে শেষ। তিথি আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে, আহারে আমার বাবুটা বুঝি এত অসহায়। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা এখানে যতজন আছি সবাই তোমার গার্লফ্রেন্ড, এবার হ্যাপি? ওরে এত খুশি লাগে কে রে, এত খুশি লাগে? ওই তিথি, তোরা পারলে এই হাদারামের গফ সেজে থাক, আমার পক্ষে সম্ভব না। ওকে মাই ডিয়ার আপ্পি, আপনি এখানে একা একা বসে বাদাম খান আর আমি আমার গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরে আসি। যা না যা। কথাটা বলেই এক বস্তা রাগ লইয়া রিয়া ওই স্থান ত্যাগ করলো। তারপর আমিও বস্তায় বস্তায় খুশি লইয়া একেবারে বাহুবলী সিনেমা নায়কের সৈন্যদের মতো এক গাঠি গার্লফ্রেন্ড লইয়া সেই লেভেলে হাঁটা দিলাম। হারামিগুলোর সামনে গিয়ে গার্লফ্রেন্ডগুলোর সাথে আলগা পিরিত দেখাইতে লাগলাম আর হারামিগুলো হাঁক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তারপর সব হারামিগুলোকে একটা দর্শন দিয়া আমরা একটা নিরাপদ জায়গায় বসে আড্ডা দিতে লাগলাম। পরক্ষণে কোত্থেকে যেন হুট করে সব হারামিগুলো আমার সামনে এসে হাজির। আমি এক বদনা ভাবলে করলাম, কি চাই দোস্ত? একটু ইম্পর্টেন্ট কথা ছিল। আরে বেটা, দেখছিস না এরা এখন ব্যস্ত আছে, যা পরে আসিস। বাইরে খুব জরুরি, তাড়াতাড়ি চল, নয়তো। আব্বে ওই নয়তো কি? মুহূর্তের মধ্যে সব হারামিগুলো আমাকে আগলিয়ে আমি হাত পা ছড়তে ছড়তে, ওই আমাকে ছাড় বলতেছি। তারপর হারামিগুলো আমাকে আমার অস্থায়ী গার্লফ্রেন্ডের থেকে নিরাপদ দূরত্বে নিয়ে সব হারামিগুলো আমার হাত পা টিপতে লাগলো। দোস্ত, আমি তো আমার গফের সাথে থাকাকালীন অন্য কোনো মেয়ের দিকে তাকাতেই পারি না, আর তুই এতগুলা গফ নিয়ে একসাথে ঘুরতেছোস। ভাইরে, কি এমন করছোস আমাকে বল না প্লিজ। তুই আমার গরু থুক্কু গুরু। ভাই বল না, কিভাবে এতগুলো গপ একসাথে জোগাড় করলি? আচ্ছা এই কাহিনী। ওই শালারা, তোদের গার্লফ্রেন্ড রেখে আবার গার্লফ্রেন্ড খুঁজোস? ভাইরে, এক জিনিস আর কত ভালো লাগে। ওকে, সব কিছুই বলবো, কিন্তু আমার যখন খুব ক্ষুধা লাগছে। ভাই, তুই যা খাইতে চাস সব খাবি, চল হোটেলে চল। এই যে ভাই, আপনারা আবার আসল কাহিনী খুঁয়ে দেন না, তাইলে ভাই আমি শেষ। তারপর হোটেলে গিয়ে পেট বইরা টইরা বাইরে আসি। ভাই এবার বল না, এত মাইয়া একসাথে কেমনে পটাইলি? ওইগুলো আমার অস্থায়ী গার্লফ্রেন্ড। কথাটা কইয়েই খিচ্ছে ধর। আস্থায়ী গফ মানে? আমি তো কিছুই বুঝলাম না।
দৌড়ানো অবস্থাতেই বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তারপর পিকনিক শেষ করে নারীর টানে বাড়ি ফিরি। থুকু, আমি তো বিয়েই করিনি। আব্বা আম্মা টানে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলাম। বাসা ফিরে ফ্রেশ হয়ে দিলাম একখানা ঘুম। পরের দিন কলেজ যেতেই ওই দেখ, রিয়ার হবু বর আসছে। ওই রের হবু বরকে? আরে বেটা, রিয়াপু আমাদেরকে তোদের লটর পটরের কথা সব বলে দিছে। ওই রুবেল্লা, একদম বাজে কথা বলবি না বলে দিলাম। তলে তলে টেম্পো চালাও, আমরা বললেই হরতাল। ওকে ফাইন, আমি রিয়াকে জিজ্ঞেস করে নিচ্ছি, যদি তোদের কথা মিথ্যে হয় তো তোদের তো খবর করে ছাড়বো। তারপর সোজা ক্লাসে চলে গেলাম। লাঞ্চের সময় রিয়া আসতেই, চল বাসায় যাব। কি ব্যাপার, কিছু হইছে? আগে বাসায় চল, সব বুঝতে পারবি। তারপর রিয়াকে নিয়ে বাসায় ফিরে আমি আমার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে লাঞ্চ করে রিয়াকে বললাম, রিয়া ছাদে আয়। কথাটা বলে আমি ছাদে চলে গেলাম। কিছুক্ষণ পরে রিয়া এসে, কিরে কি বলবি বল। তুই রিমার কাছে কি বলছস? না মানে কি? বলেছি যে আমরা দুজন দুজনকে পছন্দ করি। শুধু এতটুকুই? আর বলছি আমরা দুজন দুজনকে ইয়ে করি। ওই সোজাভাবে বল। ভালোবাসি। রিয়া তার গালে হাত দিয়ে আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। ওই, আমি কখনো তোকে বলছি যে আমি তোকে ভালোবাসি? আমার তো তোর প্রতি তেমন কোনো ফিলিংসই কাজ করে না। সাদ, আমি তোকে ভীষণ ভালোবাসি। কিন্তু আমি তো পারছি না। রিয়া আমার কাছে এসে আমার গালে হাত রেখে, কেন কেন তুই আমাকে ভালোবাসিস না? আমার মধ্যে কি এমন কমতি আছে? দেখ, তুই দেখতে অনেক সুন্দরী, স্মার্ট, তাই তোর পিছনে অনেকগুলো ছেলে ঘুরে। তাই বলে এটা ভাবিস না যে আমি ওই ছেলেদের মতো। আমি তোকে ওইসব ছেলেদের মতো ভাবি না, আর এই জন্যই তো আমি তোকে এতটা ভালোবাসি। দেখ, তোর প্রতি আমার একটা অদ্ভুত ভালো লাগা কাজ করত, কিন্তু তখন বুঝতে পারি নাই যে আমি তোকে ভালোবেসে ফেলছি। কিন্তু ওই দিন পিকনিকে যখন তিথি আমার উপস্থিতিতে তোকে টাচ করছিল, তোর সাথে গফের অভিনয় করছিল, বিশ্বাস কর আমি তখন ওই দৃশ্যটা নিতে পারছিলাম না। তারপর আমি অনেক ভাবলাম, আমার মনকে বারবার প্রশ্ন করলাম, কিন্তু প্রতিবারই একটা উত্তর পেলাম যে তোকে ভালোবাসি। দেখে সব ঢং রাখ, নয়তো আমাদের মধ্যে যে ভাই বোনের সম্পর্ক আছে না, আমি ওটা বলে যাব। কথাটা বলে আমি ছাদ থেকে নেমে আসতে লাগলাম। ঠিক তখনই রিয়া আমাকে বলে উঠলো, দেখ সাদ, আমি তোকে ভীষণ ভালোবাসি, আর সেই ভালোবাসাটা তোকে অনেকবারই বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই কখনোই সেটা বুঝতে চাসনি। কিন্তু আমার একটা কথা শুনে রাখ, তুইও একদিন এই আমাকে ভালোবাসবি, আর সেদিন আমিও তোকে ঠিক এভাবেই ফিরিয়ে দেব। আর তখন তুই বুঝতে পারবি কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয়। কথাটা বলেই রিয়া তার চোখ মুছতে মুছতে তার রুমে চলে গেল। যা, তোর আশা কোনোদিনও পূরণ হবে না। রাতে বিছানায় শুয়ে আছি আর রিয়ার কথাগুলো ভাবতেছি। আচ্ছা, রিয়া যে বললো তা কি কোনোদিনও সম্ভব? কিন্তু আমি তো রিয়াকে কখনো এমন চোখে দেখি নাই। আরে তোর, আমি শুধু শুধু এসব ভাবছি কেন? আমি তো রিয়াকে ভালোবাসি না, আর এটা কোনোদিনও সম্ভব না। কিন্তু তার কথাগুলো আমাকে কীভাবে ভাবাচ্ছে কেন? একটা মুহূর্তের জন্য কেন তার সেই কথাগুলো বলতে পারছি না? পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি তো অবাক। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি 10টার উপরে বেজে গেছে। তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠে আম্মুর কাছে গিয়ে, আম্মু, রিয়ানি কই? আমাকে আজকে ডাকেনি কেন? ঠিক তখন আমার মনে হলো, রিয়ার সাথে তো কালকে ও তো আমাকে ডাকতে আসবে না। কি ব্যাপার, থামলি কেন? তুমি আমাকে ডেকে দাওনি কেন? কেন, ডেকে দেওয়ার মানুষের সাথে কি ঝগড়া হয়েছে? হাজব, ও কেন প্রতিদিন আমাকে ডেকে দেবে? তুমি ডেকে দিতে পারো না? কেন, এত বড় হয়েছিস, নিজে থেকে উঠতে পারিস না? আম্মু, তুমি তো জানো আমি নিজে থেকে উঠতে পারি না। আমি বলিনি তোমায় এই ছেলেটাকে বিয়ে দিয়ে দাও, তাহলে বৌমাই প্রতিদিন কান ধরে ঘুম থেকে উঠাবে। আম্মু, ওই লোকটা কিন্তু তোমার এত ভালো ছেলেটাকে অপমান করতেছে। ও, আমি তো ভুলে গিয়েছিলাম যে আমাদের বাড়িতে যে জিনিসটা আছে ওইটাকে তো কোনো মেয়ের বাবাই তার মেয়ে দিবে না। আব্বু, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। দেখ, ভাল লাগে না এসব। তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নাস্তা না করি ছাদে গিয়ে বসে আছি। এমন সময় রুবেলের কল রিসিভ করতে। কি রে, তুই কলেজে আসলি না কেন? না মানে এমনি। এমনি মানে? রিয়াকেও দেখলাম একা একাই কলেজে আসলো, কোনো সমস্যা? আরে না, তেমন কিছু না। ও আচ্ছা, আমি রাখছি, ক্ষুধা লাগছে, খাবো। ওকে, বাই। তারপর ছাদ থেকে নেমে খাবার টেবিলে বসি। আম্মু, আম্মু, ক্ষুধা লাগছে তো। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নে। দেখছি নি কারবারটা, আমি যখন নাস্তা করিনি সে না কারো কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ তাই তো,
রিয়া আমাকে একদিন ডেকে দেয়নি, আমি ঘুম থেকে উঠতে পারিনি, আমাকে খাবার খাওয়ার জন্য ডাকেনি, আমি সঠিক সময় খেতেও পারলাম না, কলেজেও যেতে পারলাম না। রিয়াকে ছাড়া তো আমার জীবন একেবারে আগোছালো। আরে ধ্যাত, এসব ব্যাপার না। আমি এখন থেকে নিজে নিজে ঘুম থেকে উঠতে পারবো, নিজ থেকেই কলেজে যাব, আমি দেখে দেবো আমি কারো সাহায্য ছাড়াই চলতে পারি। ব্যাস, যেইভাবে সেই কাজ। রাতে খাবার খেয়ে ঘুমানোর আগে মোবাইল অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন বলে অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার আগে খাবার টেবিলে গিয়ে বসে আছি। কিছুক্ষণ পরে রিয়ার আব্বু আর আমার আব্বু খাবার টেবিলের কাছে এসে আমাকে দেখেই রিয়ার আব্বু তো হা হয়ে দাঁড়িয়ে গেলেন, আর আমার আব্বু ভূত ভূত বলতে বলতে দৌড়ে আম্মুর কাছে চলে গেল। আম্মুর কাছে যেতেই, এই কি হয়েছে? আগে খাবার টেবিলে চলো। তারপর আম্মু, রিয়ার আম্মু, আব্বু সবাই একসাথে এসে আমাকে দেখে সার্কাস দেখার মতো তাকিয়ে থাকলো। এই, তোমরা সবাই এমন সার্কাস দেখার মতো আমার দিকে তাকিয়েছো কেন? বাবা তুমি সাত তো? না, সাদের ছোট ভাই, মঙ্গল গ্রহের এলিয়েন। এই বাড়িতে দেখছি নিজেকে একটু চেঞ্জ করা যাবে না। খাবার খাওয়া শুরু করলাম। কিছুক্ষণ পরে রিয়া আসলো, তারপর চেয়ারে বসে খাওয়া শুরু করলো। জাশাল্লাহ, আমি যেখানে বসে আছি তার কোনো রেসপন্সই নাই। আমার খাওয়া দাওয়া শেষ করে আমি উঠে চলে আসবো। কী রে বাবা, এখন আমার দিকে তাকাচ্ছে না? তারপর কলেজে আসার জন্য রেডি হয়ে বাসার সামনে এসে দেখি রিয়া আবার অনেক আগে থেকেই বাসার সামনে দাঁড়িয়ে আছে। তারপরে একটা রিক্সা আসার সাথে সাথেই রিক্সায় উঠে চলে গেল, আমার দিকে তাকালো পর্যন্ত না। আর কথা বলে তো দূরে থাক, আমি কলেজে যেতেই, কিরে সাদ, তুই এক রিক্সায় আর রিয়া এক রিক্সায়? কি ব্যাপার, ঝগড়া টগড়া করছিস নাকি? আরে বেটা না, কিন্তু কেন যেন কালকে থেকে রিয়া আমার সাথে কথাই বলছে না, আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। দোস্ত, আমার মনে হয় তুই হয়তো এমন কিছু করছিস যাতে রিয়া অনেক কষ্ট পেয়েছে। দোস্ত, রিয়া কিন্তু তোকে অনেক লাভ করে, ওর মতো মেয়ে পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। ওই, তুই কি পাগল হয়ে গেছিস? আর ওর মেয়ে পাওয়া জীবনের সবচেয়ে দুঃখের ব্যাপার। তোর মনে আছে কিছুদিন আগে তোর শখের নতুন ফোনটা চুরি হয়ে গেছিল, আর তখন তুই অনেক কষ্ট পেয়েছিলি, কারণ তোর আব্বু বলেছিল 6 মাসের আগে তোকে কোনো ফোন কিনে দিবে না। আর তখন রিয়া তার নিজের গয়না বিক্রি করে তোকে আবার সেই সেম ফোনটাই কিনে দিছিল। হোয়াট? কিন্তু তোরা তো বলেছিলি ওইটা তোরা সবাই মিলে কিনে দিছস। কারণ রিয়া সত্যিটা বলতে বারণ করেছিল। শুধু এইটুকু না, পিকনিকের মধ্যে আমি তোর গার্লফ্রেন্ড সেজেছিলাম না, আর সেজন্য রিয়া আমার সাথে এখনো কথা বলে না। রিয়া তোকে সত্যি অনেক বেশি লাভ করে। শুধু এতটুকু শুনেই থমকে গেলি? এমন কতবার যে তোকে রিয়া নিজে বিপদে পড়ে তোকে সেভ করেছে সেটা হয়তো রিয়া ছাড়া আর কেউই জানে না, কারণ রিয়া এই বিষয়গুলো কাউকে জানতে দেয় না। তোর খেয়াল, ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সামে তুই টুকলি করছিলি, কিন্তু স্যার সেটা বুঝার আগেই তুই সেটা নিচে ফেলে দিছিলি। পরে স্যার ওই টুকলির হাতের লেখা মিলিয়ে তোকেই দোষী সাব্যস্ত করে অফিসে নিয়ে গেছিল। পরবর্তীতে তোকে তারা নির্দোষ বলে ছেড়ে দিছিল, কারণ সেই দোষটা অন্য কেউ তার নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিল। কিন্তু সে কে ছিল? আমি অনেকবার চেষ্টা করছি ওই মানুষটাকে সেটা জানার জন্য, কিন্তু কেউই তাকে ভালোভাবে চিনতে পারেনি। চিনতে পারে নাই না, উনি সবাইকে মানা করেছিল তোর কাছে যেন তার পরিচয়টা কেউ না দেয়, কিন্তু আমি তার পরিচয়টা এখন দিয়ে দিচ্ছি, ওইটাও রিয়াই ছিল। ওদের কথাগুলো শুনে আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি এটা কি করলাম? আমি রিয়াকে চিনতে পারলাম না, আমার সত্যিকারের ভালোবাসার মানুষটাকে চিনতে পারলাম না। না না, আমি একদম ঠিক করিনি। আর মুহূর্তের জন্য দেরি না করে রিয়ার কাছে চলে গেলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি রিয়ার কাছে পৌঁছানোর সাথে সাথেই ক্লাসে স্যার প্রবেশ করলেন। রিয়ার দিকে তাকে দেখো চুপচাপ বসে আছে, ক্লাস চলছে। আমি রিয়ার দিকে বারবার তাকাচ্ছি, ওর সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পেরে উঠছে না। এমন অবস্থায় কিছুক্ষণ চলার পর ক্লাসের স্যার বিষয়টা লক্ষ্য করে, সাদ, কি সমস্যা কি তোমার? না কিছু না। তাহলে ওকে বারবার ডিস্টার্ব করছো কেন? সরি স্যার। বসো। যাক বাবা, ক্লাসটা শেষ হয়েছে, এখন রিয়ার সাথে কথা বলা যাবে। আমি রিয়ার কাছে গিয়ে, রিয়া আমার ভুল হয়ে গেছে, প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দে। রিয়া প্লিজ চুপ করে থাকিস না, কি শুধু বল। তারপর রিয়া তার ব্যাগ নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে লাগলো। আমি আর পিছন পিছন বেরিয়ে পড়লাম। রিয়া কলেজ থেকে বেরিয়ে একটা রিক্সায় উঠে পড়লো। রিয়া প্লিজ দাঁড়া, শুধু একটাবার আমার সাথে কথা বল। রিয়া রিক্সা চালককে উদ্দেশ্য করে বলল, মামা আপনি যান। রিক্সা চলতে শুরু করলো, আর আমি অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। 15 মিনিট যাবত দাঁড়িয়েছি, কোনো রিক্সাও পাচ্ছি না। তারপর বাধ্য হয়ে হাঁটা ধরলাম।
কিছু দূর যাওয়ার পর একটা রিক্সা পেলাম। তারপর বাসায় পৌঁছেই রিয়ার আম্মুকে জিজ্ঞেস করলাম, বড় আম্মু রিয়া কোথায়? রিয়া তো কলেজ থেকে এখনো ফেরেনি। কি বলছেন? রিয়া তো আমার অনেক আগে কলেজ থেকে বেরিয়ে গেছে। কি বলো এসব? রিয়াকে একটা কল দেন তো। তারপর রিয়ার আম্মু রিয়াকে কল দিল। কল রিসিভ করেই, আম্মু। রিয়া মা, তুই কোথায়? আম্মু, আমি তো একটু শপিংয়ে আসছিলাম। ও আচ্ছা, তাড়াতাড়ি বাসায় চলে আসিস। আচ্ছা আম্মু। ও একা একা শপিংয়ে গেছে? সে কি, একা যাবে কেন? হয়তো ফ্রেন্ডের মধ্যে কাউকে নিয়ে গেছে। হয়তো। ওনাকে কিছু বুঝতে দিলাম না। তারপরে আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ছাদে চলে গেলাম। এক একে বসে আছে আর ভাবছি রিয়া আমার সাথে কথা কেন বলছে না। প্রায় আধ ঘন্টা পরে ছাদে এলো। কিরে, কলেজে এমন করছিলি কেন? তুই আমার সাথে কথা বলা বন্ধ করে দিছিস কেন? না, আমি তোর সাথে কথা বললে তুই বিরক্ত হোস। আমি আর কাউকে বিরক্ত করতে চাই না। আমি কখন বলছি যে তুই আমার সাথে কথা বলে আমি বিরক্ত হই? আচ্ছা, ওসব কথা বাদ দে, এখন বল তুই কলেজে কি বলতে চাইছিলি? 1 মিনিট দাঁড়া, আমি আসতেছি। কই যাস? আসতেছি, একটু ওয়েট কর। তারপর ছাদের গোলাপ গাছ থেকে একটা গোলাপ ফুল নিয়ে রিয়ার কাছে এসে হাঁটু কেটে বসে বলতে লাগলাম, রিয়া, আমি এতদিন শুনেছি কেউ কোনো বড় ধরনের পুণ্য করলে নাকি তার প্রতিদান উপরালায় পৃথিবীতে দিয়ে দেয়, কিন্তু আমি জানি না আমি কোন ধরনের পুণ্যের বিনিময়ে তোর মতো একটা মেয়েকে আমার জীবনে পেয়েছি। রিয়া, তুই যখন আমার সাথে সারাক্ষণ কথা বলতি, ঝগড়া করতি, তখন আমার খুব বিরক্ত লাগতো। কিন্তু তুই যখন আমার সাথে কথা বলা, ঝগড়া করা বন্ধ করে দিলি, তুই নিজেও জানিস না আমি তো সেই বিরক্তগুলো কতটা মিস করেছি। রিয়া, তুই স্যার এই সাথ অসম্পূর্ণ। তুই কি ছেলেটাকে সম্পূর্ণ করবি? রিয়া, আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? রিয়া কিছুক্ষণ চুপ থেকে ছাদ থেকে চলে যেতে লাগলো। আমি রিয়ার হাত ধরে আমার একেবারে কাছে টেনে নিয়ে এসে, রিয়া প্লিজ, তুই আর রাগ করে থাকিস না। আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুই আমায় মেনে নে। সেটা আর সম্ভব না। রিয়া, তুই কেন তো জেদ ধরছিস? আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে। সাদ, আমার রিলেশন আছে। রিয়ার মুখে এই কথা শোনার সাথে সাথেই মনে হলো আমার বুকের বাঁ পাশটা কেউ যেন ধারালো কোনো কিছুতে আঘাত করলো। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেন অবশ্যই যেতে লাগলো। আমি নিজে কিছুটা সামলে নিয়ে বললাম, রিয়া, তুই মিথ্যে বলছিস। না, আমি যা বলছি সত্যি বলছি। আমি যেদিন তোকে প্রপোজ করেছিলাম তার 2 দিন আগে রুহান আমাকে প্রপোজ করে, কিন্তু আমি ওনাকে না বলে দিয়েছিলাম। পরের দিন উনি আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠান, কিন্তু আমি তখনও ওদেরকে না বলে দেই। পরে আমার আর তোর আব্বু রোহানের প্রস্তাব না বলে দেওয়ায় কারণ জিজ্ঞেস করেন, আর আমিও তখন তাদের মুখের উপর বলে দিয়েছিলাম যে আমি তোকে ভালোবাসি আর বিয়ে করলে তোকেই বিয়ে করব। আর তখন তোর আব্বু বলছিল যে আমি তোকে ভালোবাসি সেটা তুই জানিস কিনা, কিন্তু তুই তো জানতি না। আমি ওটা ওনাদেরকে বলে দিয়েছিলাম। পরে তোর আব্বু বলল তোকে জানানোর জন্য, আর তুই যদি রাজি থাকিস তাহলে তোর কাছে আমাকে বিয়ে দিয়ে দেবে, কিন্তু তুই তো রাজি ছিলি না। তারপরেও আমি ওনাদেরকে অনেকবার বুঝাইছি যে আমি তোকে ছাড়া ভালো থাকতে পারবো না, কিন্তু ওনারা আমার কোনো কথাই শোনেনি। রোহানের সাথে আমার বিয়ে পাকা কথা দিয়ে দিয়েছে। তোর বিয়ে হচ্ছে, তোকে বরপক্ষ দেখতে আসলো, অথচ আমি কিছুই জানি না। বরপক্ষ যখন এসেছিল তখন তুই বাসায় ছিলি না, আর পরে তুই বললি যে তুই আমাকে ভালোবাসিস না। তাই আমি সবাইকে মানা করেছিলাম যেন আমার বিয়ের কথাটা তোকে না জানাই কেউ। সাদ, তুই আমাকে ভুলে যা। কথাটা বলে রিয়া কান্না করতে করতে ছাদ থেকে নেমে গেল, আর আমি ছাদেই ধপাস করে বসে পড়লাম। মনের অজান্তে অনবরত দুচোখের জল ঝরতে লাগলো। এতদিন শুনতাম ভালোবাসার মানুষটা হারিয়ে গেলে নাকি খুব বেশি কষ্ট হয়, কিন্তু কখনো ভাবিনি যে কতটা কষ্ট হয়। সত্যি এত বেশি কষ্ট হয়, নিতে পারছিলাম না। অন্যদিকে রিয়া নিজের রুমে দরজা বন্ধ করে সবার আড়ালে লুকিয়ে লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। প্রায় 2 ঘন্টা পর নিজেকে কিছুটা স্বাভাবিক করে ছাদ থেকে নেমে আসলাম। বিকেলের দিকে রুমে শুয়েছি, এমন সময় রুবেলের কল। আমি রিসিভ করে, বল। বলবো মানে? কয়টা, এখনো আড্ডাখানায় আসিসনি কেন? তোর আড্ডা দে রে, আমার ভালো লাগছে না। কি ব্যাপার, তোর শরীর খারাপ? তোর কণ্ঠ এমন লাগছে কেন? না, তেমন কিছু না। আচ্ছা, আমি তোর বাসায় আসতেছি। আচ্ছা, 10 মিনিট পর রুবেল আসলো। এসেই বলল, এই অবেলায় শুয়েছে কেন? আমার কাছে এসে আমার কপালে হাত দিয়ে, তোর তো জ্বরও নেই, কিরে রিয়ার সাথে কি হয়েছে? আমি চুপ করে আছি। কি ব্যাপার, কিছু বলছিস না কেন?
রিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার কথাটা শোনার সাথে সাথে রুবেল যেন আকাশ থেকে পড়ল। তুই কি বলছিস? যা শুনছিস তাই হচ্ছে। আগামী সপ্তাহে রিয়ার বিয়ে। তা তুই বসে আছিস কেন? তুই রিয়াকে বলছিস যে তুই রিয়াকে ভালোবাসিস? বলছি, কিন্তু এখন আর ওর পক্ষে কিছু করা সম্ভব না। আচ্ছা, আমি আঙ্কেল আন্টিকে বুঝাইয়া বলতেছি। না, ওনারা তো আমাকে রিয়ার মাধ্যমে আগে জিজ্ঞাসা করেছে আমি রিয়াকে পছন্দ করি কিনা, কিন্তু আমি তো তখন রাজি ছিলাম না। কিন্তু তুই তো এখন রাজি আছিস। আমি আঙ্কেল আন্টিকে বলে দিচ্ছি। কথাটা বলেই আব্বু আম্মুকে কথাটা জানানোর উদ্দেশ্যে রুবেল উঠে গেল। আমি রুবেলের হাত ধরে আটকে, রুবেল প্লিজ, তুই এ ব্যাপারে আম্মু আব্বুকে কিচ্ছু বলবি না। আমি আর কাউকে কষ্ট দিতে চাই না। তো তুই নিজে যে কষ্ট পাচ্ছিস, কষ্টের কারণটা তো আমি নিজেই। কথাটা বলার পরপরই রুবেল আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলতে থাকে, তুই কেন এমন করছিস? আরে বোকা, এসব কিছু না, কয়েকদিন হয়তো একটু কষ্ট হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। আচ্ছা চল, বাহির থেকে একটু বেরিয়ে আসি, তোর ভালো লাগবে। চল। অন্যদিকে রিয়ার সাথে যা করছে, রাত 9:30। রিয়ার ফোনে রোহানের কল। রিয়া প্রথমবার রিসিভ করেনি। রোহান আবার কল করলো। রিয়া এবার কল রিসিভ করেই হ্যালো বলল। কি ব্যাপার, বিজি নাকি? না। ও, কেমন আছো? ভালো, আপনি? ভালো। আচ্ছা, যে জন্য তোমাকে কল দিছি, আসলে কালকে আমার অফিসের কাজে একটু কিশোরগঞ্জের বাইরে যেতে হবে। তুমি এক কাজ করো, আমার আম্মু আর তোমার আম্মুকে নিয়ে শপিংটা সেরে ফেলো। আর আমি তো আসতে পারবো না, তুমি তোমার ভাইয়াকে সাথে নিয়ে যাও। কিন্তু আপনি আসলে তো ভালো হতো। প্রয়োজন হলে আমরা কালকের পরের দিন শপিং করি। কালকেই করে ফেলো। আচ্ছা, আমি রাখি। তারপর আমি রুবেলের সাথে অনেকক্ষণ ঘুরলাম, আড্ডা দিলাম। প্রায় রাত 11টার দিকে রুবেলকে বিদায় দিয়ে একটা ফার্মেসিতে গিয়ে কিছু ঘুমের ওষুধ নিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরতে দেখি আব্বু আম্মু দুজনে এখন আমার অপেক্ষায় বসে আছেন। এই, তুই কি আর শুধরাবি না? কটা খেয়াল আসছে, এখন তোর বাসায় আসার সময় হলো। থামো তো, ওকে খাবার দাও। আমার ক্ষুধা নেই। কথাটা বলে আমার রুমে চলে আসলাম। বিছানায় শুয়ে আছি। ঘড়ি কাটায় রাত 2:30 বাজে। এখনও ঘুম আসছে না। বিছানা থেকে উঠে টেবিলে রাখা ঘুমের ওষুধগুলো সব একসাথে খেয়ে ফেললাম। 2 মিনিট পরে প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো। সহ্য করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার মাথায় কেউ বিষাক্ত ছুরি দিয়ে আঘাত করছিল। কোনো মতে উঠে ওয়াশরুমে গিয়ে চোখ মুখে পানি দিলাম। ব্যথাটা যেন ক্রমশই বেড়েই চলেছে। হঠাৎ করে আমার মুখ দিয়ে অনবরত বমি আসা শুরু করলো। প্রচণ্ড ক্লান্তিতে কখন যে ওয়াশরুমের ফ্লোরে পড়ে গেছি আর ঘুমিয়ে গেছি তার খেয়াল নেই। সকালে কারো জায়গা নিতে চোখ খুললাম। দেখে আম্মু আর আম্মুর পাশে আব্বু, রিয়ার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। আর রিয়া দরজার সামনে হেলান দিয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। চোখের কোনো এক ফোঁটা জল আসতেই সাথে সাথে ওর হাত দিয়ে মুছে ফেললো। কি ব্যাপার সাদ, তুই এইখানে কেন? আমি চুপ হয়ে আছি। কি ব্যাপার, কিছু বলছিস না কেন? আমি জানি না, রাতে মাথা ব্যথা উঠেছিল। পরে চোখ মুখে পানি দেওয়ার জন্য ওয়াশরুমে এসেছিলাম। তারপর আমার আর কিছু খেয়াল নেই। আচ্ছা বাবা, গোসল করে নি। আচ্ছা। তারপর গোসল সেরে নাস্তা করে আমার রুমে এসে ফেসবুকে ঘাটাঘাটি করছিলাম। এমন সময় আমার রুমে রিয়া প্রবেশ করলো। কিছু বলবি? তো বল। আমার সাথে একটু শপিং এ যেতে পারবি? কেন, রোহান ভাইয়া যাবে না? না। আচ্ছা তুই যা, আমি রেডি হয়ে আসছি। রিয়া কেমনভাবে যেন আমার দিকে তাকিয়ে বলল। তারপরও আমার রুম ত্যাগ করলো। ড্রাইভারের পাশের সিটে আমি আর রিয়ার আম্মু আর আমার আম্মু পিছনে গিয়ে বসলেন। সাদ, পিছনে তো সিট আছে, তুমি আমাদের সাথে চলে আসো। না না বড় আম্মু, আমি এখানে ঠিক আছি। তারপর গাড়ি স্টার্ট করলো। শপিং মলে পৌঁছে তাদের কথা মতো আগে শাড়ির দোকানে প্রবেশ করলাম। রিয়ার আম্মু আর আমার আম্মু শাড়ি পছন্দ করতে লাগলেন। আর রিয়া বরাবরই আমার দিকে তাকাচ্ছে। আমি বিষয়টা বুঝে বেরিয়ে গেলাম। ঠিক তখনই রিয়া বড় আম্মু আর আম্মুকে বলল, তোমরা শাড়ি পছন্দ করো, আমি সাদকে নিয়ে একটু গহনার দোকানে যাচ্ছি। আচ্ছা যা। তারপর রিয়া আমাকে নিয়ে গহনার দোকানের সামনে দিয়ে বাইরে চলে যাচ্ছে। ঠিক তখন আমি, রিয়া কই যাচ্ছি? চুপচাপ আমার সাথে চল, কোনো কথা বলবি না। আজব, আমরা বাইরে কেন যাচ্ছি? বললাম না কোনো কথা বলবি না। তারপর রিয়া আমাকে নিয়ে শপিং মলের বাইরে গিয়ে, তুই এমন কেন করছিস? ও মা, আমি আবার কি করলাম? তুই রাতে এতগুলো ঘুমের ঔষধ খেয়েছিস। কে বলেছে তোকে? সকালে ছোট আম্মুর চিৎকারে আমি ওয়াশরুমে গিয়ে দেখি তুই ওয়াশরুমে ফ্লোরে পড়ে ঘুমিয়ে আছিস। আমার তখনই সন্দেহ হয়েছিল যে তুই হয়তো রাতে উল্টাপাল্টা কিছু খেয়েছিস। পরে আমি তাড়াহুড়ো করে তোর রুমে যাই। তোর রুমের দরজা খোলা ছিল আর ফ্লোরে এক পাতা ঘুমের ট্যাবলেট পড়া ছিল।
যার পুরোটাই খালি। আমি নিচের দিকে তাকিয়ে আছি। রিয়া আমার দু কাঁধের উপরে হাত রেখে আমাকে চাকানি দিয়ে। কেন করছিস এইসব? ঘুম আসছিল না। আচ্ছা চল, শপিং শেষ করতে হবে, এমনিতে অনেক লেট হয়ে গেছে। তারপর আমি শপিংয়ে ঢোকার জন্য যে পা বাড়ালাম, ঠিক তখন রিয়া আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। রিয়া, কি করছিস এসব? রিয়া আমার কাঁধের উপর মাথা রেখে। তুই আমাকে কথা দে, তুই আর এসব উল্টাপাল্টা কিছু খাবি না। রিয়া, এটা পাবলিক প্লেস, প্লিজ আমাকে ছাড়, লোকে খারাপ কিছু ভাববে। আমি তোকে জড়িয়ে ধরলে লোকে খারাপ কিছু বলবে, সেটা তোর খেয়াল আছে? কিন্তু তুই যে উল্টাপাল্টা কিছু খেয়ে নিজেকে শেষ করে দিচ্ছিস, সেটা তোর খেয়াল হয় না? আমি তো 2 দিন পর চলেই যাব, কিন্তু তোর কিছু হয়ে গেলে তোর আব্বু আম্মু, আমার আব্বু আম্মুকে কে দেখবে? ওরা কাকে নিয়ে বেঁচে থাকবে? আচ্ছা ঠিক আছে, আমি আর এসব খাবো না। এবার হ্যাপি? সত্যি বলছিস তো? সত্যি। চল, দেরি হয়ে যাচ্ছে। তারপর রিয়াকে নিয়ে শপিং মলে ঢুকে শপিং শেষ করে বাসায় ফেললাম। দেখতে দেখতে রিয়ার বিয়ের দিনটা খুব নিকটে চলে এলো। ঘড়ি কাটাতে রাত 10টা। রাতটা পেরোলেই রিয়া নামক মেয়েটা আমার কাছ থেকে অনেক দূরে চলে যাবে, অন্য কারো হয়ে যাবে সে। রুমের দরজা বন্ধ করে বসে বসে এসব কথা ভাবছিলাম। আচমকা খেয়াল করলাম কোনো কারণ ছাড়া আমার চোখ দিয়ে বৃষ্টির মতো জল পড়ছে। আজব তো, আমি তো কান্না করছি না, তাহলে আমার চোখে জল কেন? ভীষণ কষ্ট হচ্ছিল। জন্মের পর থেকে যাকে ছাড়া কখনো একটা দিনও কাটায়নি, আর এখন তাকে ছাড়া দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমি কিভাবে কাটাবো? না, নিজেকে আর কোনোভাবেই ঠিক রাখতে পারছিলাম না। একসময় রিয়াকে দেওয়া সেই কথাটা উপেক্ষা না করেই বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাজারে পৌঁছে কয়েক প্যাকেট সিগারেট আর কিছু ঘুমের ওষুধ নিয়ে বাসায় ফিরলাম। তারপর রাত প্রায় 12টার দিকে সবার চোখ ফাঁকি দিয়ে ছাদে চলে আসলাম। নিজের এই করুণ দশা দেখে নিজেরই খুব হাসি পাচ্ছে। কেন আমি আগে রিয়াকে ভালোবাসতে পারলাম না? কেন কেন পারলাম না? নিচে আমাদের সকল আত্মীয় স্বজনরা উল্লাসে মেতে আছে, আর আমি অধম ছাদে বসে সিগারেট ধরাচ্ছি। নিজেকে খুব খুব বেশি অসহায় মনে হচ্ছিল। দু হাতে 2টি করে মোট 4টি সিগারেট ধরালাম। নিকটের এই বিষাক্ত ধোঁয়া এই অবুঝ জেলাটার ভিতরে প্রথমবার প্রবেশ করতেই কাশতে কাশতে চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছে। তবুও থামিনি। পাগলের মতো একটার পর একটা সিগারেট ধরে বিষাক্ত ধোঁয়াগুলোকে আপন করে নিয়েছি। খুব ঘুম পাচ্ছে। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো নাড়াচাড়া করার ক্ষমতাটা হারিয়ে ফেলেছে। চোখগুলো নিজের অনিচ্ছা সত্ত্বেও আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, আর আমি গভীর ঘুমে তলেই যেতে লাগলাম। জানি না এই ঘুম আর ভাঙবে কিনা, ভোরের আলোটা আবারও দেখতে পারবো কিনা। সকালে রিয়া চিৎকারে ঘুম ভাঙলো। রিয়া আমাকে মারতে শুরু করলো আর বলতে লাগলো, মরার খুব শখ হয়েছে না? এই আমি তোকে এখনই মেরে ফেলবো বলে কান্না করে দিল। আমি তো শুধু এক দৃষ্টিতে রিয়ার দিকে তাকিয়েছি। আমি এত করে মানা করার পরেও কেন করলি এমন? ভীষণ কষ্ট হচ্ছিল রে, তোকে ছাড়া তো কখনো থাকিনি। রিয়া চোখ দিয়ে শুধু জলই পড়ছে। রিয়া, শেষবারের মতো আমাকে একটাবার জড়িয়ে ধরবি? আর তো কখনো তোকে জড়িয়ে ধরতে। কথাটা বলা শেষ করার আগে রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এর আগে আমি নিজে থেকে কখনো রিয়াকে ছুঁয়ে দেখিনি, কিন্তু আজ আমি নিজেকে সামলে রাখতে পারলাম না। খুব শক্ত করে রিয়াকে জড়িয়ে ধরলাম। দুজনের চোখ দিয়ে অজস্র জল পড়ছে। রিয়ার চোখে জলে আমার টি শার্টের পেছনের অংশটা ভিজে গেছে। আমি রিয়াকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু রিয়া আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে হামাও করে কেঁদে দিল। কিছুক্ষণ পর, রিয়া ছাড়, অনেক সময় হয়ে গেছে, তোকে নিচে না পেলে আবার সবাই খোঁজাখুঁজি করবে। রিয়া আমাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আম্মু, তুমি? বড় আম্মু, আমি। রিয়ার আম্মু আমাদের দুজনকে থাপড় মারলো। তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে ভালোবাসিস? আম্মু, আম্মু ওকে কিছু বলো না, ওর কোনো দোষ নেই। তুই চুপ থাক। এই, তোকে যখন আমরা জিজ্ঞেস করেছিলাম যে তুই রিয়াকে ভালোবাসিস কিনা, তখন তুই মানা করছিলি কেন? আমি জানি না। বড় আম্মু কিছুক্ষণ চুপ থেকেই, আচ্ছা, আমি বরপক্ষকে ফোন দিয়ে বিয়েটা ক্যান্সেল করে দিচ্ছি। কথাটা বলেই রিয়ার আম্মু নিচে নেমে যেতে লাগলো। আমি বড় আম্মুকে থামিয়ে দিই, না বড় আম্মু, ওনারা আর এখন মানবে না, আর আঙ্কেল আব্বু এটা মেনে নেবে না। তুমি তাদেরকে কিছু বলো না। তাই বলে তোরা দুজন আলাদা হয়ে যাবি? কি বলছিস এইসব? বড় আম্মু, আমি আর রিয়া যখন আমাদের পরিবারের জন্য আমাদের ভালোবাসা জলাঞ্জলি দিতে পেরেছি, তাহলে তুমি কেন পারবে না? মুহূর্তের মধ্যেই বড় আম্মু আমাদের জোরে ধরে কান্না করে দেয়। তারপর শাড়ির আঁচল দিয়ে মুখ আড়াল করে ছাদ থেকে নেমে যাওয়ার সময় পিছনে ফিরে তাকিয়ে বলেন, তোরা পালিয়ে যা। তারপর উনি নিচে নেমে গেলেন। আমি ছাদ থেকে নেমে যাওয়ার জন্য যেই পা বাড়ালাম, ঠিক তখনই রিয়া খপ করে আমার হাতটা ধরে ফেলে। আমি রিয়ার দিকে তাকাতে রিয়া বলে ওঠে, চল না। কোথায়? দূরে কোথাও, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। রিয়ার কপালে একটা চুমু দিয়ে, না রে, আমি আমার ভালোবাসার মানুষটাকে কলঙ্কের দাগ লাগাতে চাই না। কথাটা বলে আমি নিচে চলে এলাম। কিছুক্ষণ পর রিয়াও নিচে চলে এলো।
প্রায় রাত 12টার দিকে বরপক্ষ আমাদের বাসায় প্রবেশ করলো। আর তখনই কোত্থেকে যেন রুবেল, ইকবাল, সোহাগ আর রিমা এসে হাজির। ওরা আমার কাছে এসেই, কিরে কেমন আছিস? ভালো, তোরা? কারো মুখে কথা নেই। আচ্ছা, তোরা এত লেট করলি কেন? একটু কাজ ছিল। কিছুক্ষণ পর রিয়াকে বধূ সাজিয়ে বিয়ের আসরে বসালো। সবাই বিয়ের আসরের কাছে গিয়ে দাঁড়ালাম। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। বলো মা কবুল। রিয়া চুপচাপ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখ দুটো পানিতে টলমল করছে। তারপর যে আমি মাথা জাকিয়ে রিয়াকে কবুল বলার জন্য হ্যাঁ সম্মতি প্রদান করলাম, ঠিক তখনই রোহন ভাইয়া বিয়ের আসর থেকে উঠে দাঁড়িয়ে বললেন। সবাই অবাক হয়ে রোহন ভাইয়ের দিকে তাকিয়েছেন। আর তাদের মধ্যে কেউ কেউ নিজেদের মধ্যে বলাবলি করতে শুরু করলো। কি ব্যাপার জামাই, বিয়ের আসর থেকে উঠে পড়লো কেন? ও মা, এসব কি হচ্ছে? তারপর রোহন ভাই আমার কাছে এসেই আমার কাঁধের উপরে হাত রেখে বলতে শুরু করলেন, নিজেকে কি ভাবো হুম? খুব বড় হয়ে গেছো। ভাই এসব কি বলছেন? চুপ, আর একটা কথা বলবা না। তোমার বন্ধুরা আমাকে সব বলছে। কথাটা শুনে আমি হারামগুলোর দিকে তাকাতেই সব কয়টা হাত বেঁধে নিচের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই আমার পিঠে কারো হালকা ছোঁয়ার অনুভব করলাম। তাকিয়ে দেখি রিয়ার আব্বু। শুধু আমাদের সম্মানের কথাটাই ভাবলে, নিজের কথাটা একবারের জন্য ভাবলে না? দোষটা তো আমারই ছিল। রিয়ার আব্বু মাথা যাকে না সম্মতি প্রদান করে। না, এখানে তোমার কোনো দোষ নেই। আসলে এই ঘটনাটা আমাদের সবার সাথেই ঘটে। আমরা কখন যে কাকে কিভাবে ভালোবেসে ফেলি সেটা আমরা নিজেও জানি না। কিন্তু সেই ভালোবাসাটা আমরা তখনই উপলব্ধি করতে পারি যখন আমাদের সেই ভালোবাসার মানুষটা আমাদের থেকে দূরে চলে যায়। আর আমরা তখন বুঝতে পারি যে তাকে ছাড়া আমাদের জীবনটা কতটা মূল্যহীন। দেখো সাদ, আমি জানি তুমি রিয়াকে কতটা ভালোবাসো, আর রিয়াও তোমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। সেটা আমার থেকে তুমি বেশ ভালো করেই জানো। আঙ্কেল আপনি? তুমি কি ভাবো আমরা তোমাদের কোনো খোঁজ খবর রাখি না? তুমি যেদিন ঘুমের ওষুধ খেয়ে ওয়াশরুমে পরে ঘুমিয়েছিলে, ওই দিনই আমরা বুঝে গেছিলাম যে তুমি রিয়াকে কতখানি ভালোবাসো। কিন্তু তোমার আব্বু বলেছিল যে এটা নাকি শুধুমাত্রই তোমার আবেগ, আসলে তোমার নাকি ফ্যামিলির প্রতি কোনো কেয়ারই নেই, আর সেই জন্যই এসব উল্টোপাল্টা করছো। এখন বুঝতে পারছিস তোর ছেলে তার ফ্যামিলিটাকে কতটা ভালোবাসে? যেই ছেলে তার পরিবারের সম্মানের জন্য তার ভালোবাসাকে জজলাঞ্জলি দিতে পারে, সে আর যাই হোক খারাপ ছেলে হতে পারে না। আব্বু আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে, আই এম সরি, আমি এতদিন আমার ছেলেটাকে চিনতে পারিনি। আব্বু এসব কি বলছো? তারপর আব্বুকে ছেড়ে হারামিগুলোর কাছে গেলাম। সবগুলো নিচের দিকে তাকিয়ে আছে। আমি সবগুলোকে একবার জড়িয়ে ধরে বলতে লাগলাম, তোদের জন্য মনে হয় আমার জীবনটা ধন্য। আমি সত্যি খুব ভাগ্যবান যে তোদের মতো বন্ধু পেয়েছি। হয়েছে, আর গালাতে হবে না। আগে বিয়ের আসরে গিয়ে রিয়াকে আমাদের ভাবি তারপর কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। মোসাম্মদ তাসলিমা আক্তার মহিনুর এবং পিতা মোহাম্মদ সারওয়ার জাহান সবুজ মিয়ার সুযোগ্য পুত্র মোহাম্মদ শ্রাবণ আহমেদ সায়েদ ওরফে সাদ সাহেবকে আপনি বিয়ে করতে রাজি থাকলে বলুন মা কবুল। কবুল। যাক বাবা, ভালো ভালো বিয়েটা সেরে ফেললাম। হ্যালো জনগণ, আমাদের জন্য দোয়া করেন। রাত 12টা, ছাদে আমি আর হারামিগুলো। দেখ ভাই, বিশ্বাস কর আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এসব রব্বাজিতে কাজ হবে না, পকেটে যা আছে বের কর। দেখ, তোর আর একবার আমার কাছে টাকা ছিল আমি কাইন্দা দিমু। ইয়া মামু, এসব নেকামিতে আর কাজ হবে না। তারপর অনেক ন্যাকামি কাহিনী করেও আমার পকেট খাঁচা বাঁচাইতে পারলাম না। মনে মনে পকেট ফাঁকার কষ্ট আর এক পদ না ভয় লয়ে বাসর ঘরের দরজা দাঁড়িয়েছি। এমন সময় হারিমগুলো আমাকে ধাক্কা দিয়ে বাসর ঘরে ঢুকিয়ে দিই, বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। আমি মনে এক বালতি সাহায্য গায়ে ঠাসটুস করে 2টা কাশি মারলাম। সাথে সাথে রিয়া বিছানা থেকে নেমে এসে আমার পা ধরে সালাম করতে লাগলো। আমিও ফট করে রিয়ার মাথায় হাত রেখে বলে ফেললাম, বেঁচে থাকো বাচ্চা, বেঁচে থাকো। তুই আমারে কি কইলি? সরি, বউ বলতে গিয়ে বাচ্চা বলে ফেলেছি। ইয়ারকে মারছিস? তোর আজকে বিড়াল মারা বন্ধ। না, এই একদম নাকামি করবি না। কথাটা বলে রিয়া বিছানা থেকে একটা বালিশের চাদর ফ্লোরে ছুঁড়ে মারলো। তারপর অনেক ঠেলাঠেলি করেও কোনো লাভ হইল না। শেষে ফ্লোরেই ঘুমাতে হলো। ভোরের আলো ফুটতেই ঘুমটা ভেঙে গেল। উঠতে যাব ঠিক তখনই আমার বুকে ভারী কিছু অনুভব করলাম। খেয়াল করে দেখি রিয়া নিষ্পাপ বাচ্চাদের মতো গুটিসুটি মেরে আমার বুকে ঘুমিয়ে আছে। আমি আলতো করে কপালে একটা সুখের পরশেকে দিয়ে ওকে কোলে নিয়ে ফ্লোর থেকে বিছানায় শুয়ে দিলাম। আর তারপরে কি হয়েছে সেটা জানার জন্য নিজেরা বিয়ে করে নেন। তো আমরা গল্পটা এখানে শেষ করে দিলাম। অবশ্যই জানাতে বলবেন না কেমন হয়েছে। খালি নাকি কষ্টের গল্পই পান, কষ্টের গল্পই হয়, সুখের গল্প হয় না। নেন, দিলাম অনেক সুখের গল্প, অনেক মজার গল্প, ভালোবাসার গল্প। তো পরবর্তী গল্পের অপেক্ষায় থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।
গল্প তো শুনবেন কত মানুষ তার হিসাব নেই, কিন্তু সাবস্ক্রাইবের বেলায় দেখি একটা দুইটা বাড়ে না। আপনারা খুব কিপটা লোক। তো যাই হোক, আর অপমান করবো না আপনাদের, কারণ আপনারা তো আমার গল্প শোনেন। তো যদি বেশি ভালোবেসে থাকেন একটু সাবস্ক্রাইবটা করে দিয়ে যান যাওয়ার সময়, অন্তত এই ভিডিওতে। তো আল্লাহ হাফেজ, পরবর্তী গল্পের অপেক্ষায় থাকবেন। এই কোন শালা রে আমারে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিছে? আগে চোখটা তো খোল। চোখ খুলতেই দেখি হ্যাঁ আমি বিছানায়। তার মানে কি আমিও তো কোন স্বপ্ন দেখছিলাম? যাক বাবা, বেঁচে গেছি। অন্ততপক্ষে বিয়েটা তো আর করা লাগলো না। বিছানা থেকে উঠতে যাব, কি ব্যাপার আমার কাপড় চোপড় ভেজা কেন? ওই রিয়ানি, তুই আমাকে আজকে পানি দিছস? তোকে আদর করব নাকি? সেই কখন থেকে ডাকতেছি, বারবার ঘুমের ঘোরে থেকেই বলছিস আমি বিয়া করবো না, আমি বিয়া করবো না। তা বলে পানি মারবি? পানি মারছি, বেশ করছি। তারপর বালতিতে বাকি যতটুকু পানি অবশিষ্ট ছিল সেটাও মেরে দিয়েই খিচ্ছে তোর। উফ, এ মেয়ের জ্বালার পারি না। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে গেলাম। হ্যালো জনগণ, আসেন পরিচিত হয়ে নেই। আমি সাইদ, ডাকনাম সাদ। আর এতক্ষণ যার সাথে ঝগড়া করছিলাম ও হচ্ছে আমার একমাত্র চাচাতো বোন। আর আমরা দুজনেই ইন্টার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। যদিও রিয়া আমার 1 বছরের সিনিয়র, কিন্তু আমাদের এলাকার সবাই আমাদেরকে যমজ ভাই বোন বলেই সম্বোধন করে। আর এতক্ষণ যে আমাদের ঝগড়াটা উপভোগ করলেন, এটা আমাদের রোজকার ঘটনা। আসলে পেতনিটা আমাকে রোজ সকালে পানি মারবেই। আরে রিয়াকে আমি পেতনি বললাম বলে আপনারা আবার ভাইবেন না যে ও পেতনি, আবার পেতনি বলে ডাকবেনও না। সত্যি বলতে রিয়া অনেক সুন্দরী। তার রূপের প্রশংসা করা শুরু করলে গল্প শেষ করা হবে না। তাই আর বাংলা সিনেমার মতো গল্পের নায়িকারা তো প্রশংসা করবো না। যাক বাবা, আপনাদের সাথে কথা বলতে বলতে ফ্রেশ হয়ে এলাম। নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। কিরে পুটলা, তোর কি হয়েছে? রেডি হয়ে রিয়ার কাছে গিয়ে মাথা একটা গোতা মাইরা, ওই তোকে কতবার বলছি তুই আমাকে পুটলা বলবি না? তুই বললেও আমি তোকে পুটলা বলেই ডাকবো। নিজে তো দেখতে একেবারে কার্টুনের মতো। কি তুই আমারে কার্টুন কইলে? আমি এক্ষুনি ছোট আম্মুর কাছে বিচার দিব। তা জানা মানা করছে কে? কথাটা বলার সাথে সাথে রিয়া বিদ্যুৎ গতিতে আম্মুর কাছে যেতে লাগলো। এই রে, কাম সারছে। এখন আম্মুর কাছে বিচার দিলে তো আমার পকেট খরচের টাকা দেওয়া বন্ধ করে দেবে। আমি ফুট কইরা মনটারে একেবারে নরম কইরা রিয়া নিরে বললাম, রিয়া, ওই রিয়া। রিয়া মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে গিয়ে বলল, শোন, আজকে তোর আর তোর এইসব মিষ্টি কথায় আমি গলে যাচ্ছি না। তুই সব সময় আমার সাথে এমন করিস, পরে ছোট আম্মুর কাছে বিচার দেওয়ার কথা বললেই তুই আবার ঢং শুরু করিস। আজকে আমি ছোট আম্মুর কাছে বিচার দেবই। এই শোন না, কলেজে দেরি হয়ে যাচ্ছে, প্লিজ তাড়াতাড়ি চল। না, প্রয়োজনে আজকে কলেজে যাব না, তারপরেও তোকে আজকে শিক্ষা দিয়েই ছাড়বো। তারপর বহু ঠেলাঠেলির পর রিয়ানি আম্মুর কাছে বিচার দেওয়ার চেষ্টা স্থগিত করলো। দুঃখের কথা কি কমরে ভাই, আসলে সত্যি কথা বলতে এই বাড়িতে আমার কোনোই দাম নাই। আমি কিছু কইলে আমার হাত খরচের টাকা দেওয়া বন্ধ। আর রিয়ানি যা কিছুই করুক না কেন, ওর বিচার নাই। যাও গা সেসব কথা। তারপর রিয়াকে নিয়ে কলেজের উদ্দেশ্যে চলে গেলাম। কলেজে পৌঁছালাম। লাঞ্চের সময় রিয়ার বান্ধবীদের সাথে চলে গেল, আর আমিও হারামিগুলোর সাথে আড্ডা দেওয়ার জন্য কলেজ ক্যাম্পাসে চলে গেলাম। কি রে, তোকে আজকে এমন শুকনো শুকনো লাগছে কেন? আরে ভাই বলিস না, ওই রিয়ানির জ্বালায় তোর এই বদনার ইনোসেন্ট বন্ধুটা একেবারে শেষ। কথাটা বলার সাথে সাথে সব হারামিগুলো হাসতে হাসতে একেবারে মঙ্গল গ্রহে যাওয়ার অবস্থা। এক বালতি রাগ মাথায় লই, ওই তোরা আমার এই দুর্দশা দেখে মজা নিচ্ছিস? আরে দাঁড়া দাঁড়া, আর একটু হেসে নেই। তুই ভদ্র আর ইনোসেন্ট, শালা হারামি। রিয়া তো তোকে সহ্য করে, আমি ওর জায়গায় থাকলে তোরে প্রতিদিন নিয়ম করে কেলাইতাম। ভাবলয় দেখিস তো জামাই তোরে রোজ কেলাইব। এই শোন, আমার জামাই আমারে কেলাইবে না, শুধু ভালোবাসবে। আর তোর কপালে তো বিয়েই নাই। ওই বেশি পাকনাম করলে তোর ছোট বোনের লয়া ভাগা দিমু। আমার বইনেরে তোর কাছে বিয়ে দেবো না। ওই তোরা থামবি? আরে বেটা, থামাইলি কেন? ফ্রিতে তামিল মুভির কাহিনী উপভোগ করতেছিলাম, ভালোই তো লাগতেছিল। শালা হারামি, দাঁড়া তোরে তামিল মুভির কাহিনী উপভোগ করে দিচ্ছি। কথাটা কয়েই ডিসুম ডিসুম। ওয়াও ওয়াও ওয়াও। আচ্ছা ভাই, অনেক কাহিনী হয়েছে, চল এবার কিছু খেয়ে আসি, খুব ক্ষুধা লাগছে। তারপর আমরা সবাই উঠে লাঞ্চ করতে যাব।
এমন সময় পিছন থেকে কি একজন আমার শার্টের কলার ধরে টান মারলো। ওই কোন শালারে? ও রিয়া তুই? চল ফুচকা খাবো। না আমি যাবো না, তুই ঝাল বেশি খাস। চল বলতেছি। তারপর আমার টাইনা টুইনা ফুচকালার কাছে নিয়ে গেল। মামা ঝাল দিয়া 2 প্লেট ফুচকা দেন। ফট করে ফুচকালার চোখে একটা ইশারা মারলাম আর কইলাম আমার প্লেটে যেন ঝাল না দেয়, আর রিয়ানির প্লেটে যেন ইচ্ছা মতো ঝাল দেয়। ব্যাস কাম সেরে গেল, বাকিটা ইতিহাস। তারপর কলেজ শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে বিকালের দিকে আড্ডাখানায় চলে গেলাম। কিরে চা খাবি? এই যে পাঠক সাহেবেরা, আমরা এখন চা খাচ্ছি, আপনারা কি খাবেন? ঢেলে দিই একটু। তারপর চা শেষ করে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফেললাম। রাতের খাবার শেষ করে আমরা রুমে স্টাডি করতেছি, এমন সময় টুনটুনা টুনটুন, এই রে রিয়ানি কল মারছে। কি রে এত রাতে কল দিছিস কেন? তুই একটু বাইরে আয়। তোর মাথা খারাপ হয়েছে? এখন রাত 12টা বাজে, আমি আসতে পারবো না। প্লিজ তাড়াতাড়ি আয়, খুব আর্জেন্ট। আচ্ছা আসতেছি। তারপর রিয়ার কাছে গিয়ে বল কি জন্য ডাকছিস? রিয়া আমার হাত ধরে টানতে টানতেই চল। আরে কই যাব? সাদেকদের বাড়ির আম গাছটা দেখছিস, এতগুলো আম ধরছে, চল চুরি করবো। কি এত রাতে আম চুরি করবি? হ্যাঁ আল্লাহ, আমার উঠাই নিয়ে যাও। আরে বেটা, এটাই তো চুরি করার পারফেক্ট টাইম, চল। রিয়া সাদেকদের কাছে আম গাছের নিচে। পরিবেশটা কত সুন্দর না? কোনো হইচই আছে? আরে তাহিরের ডায়লগ রাখ, সাদিকের মায়ের টের পাইলে সেল্লে মার্কেট ফাইল হইব। আরে বেটা টের পাবে না, তুই নিচে চুপ মেরে দাঁড়িয়ে থাক, আমি ব্যাগ নিয়ে গাছে উঠতেছি। সাবধানে। 10 মিনিট পর রিয়া তাড়াতাড়ি গাছ থেকে নাম, সাদিকের আম্মু টের পেয়ে গেছে। মুহূর্তের মধ্যে রিয়া গাছ থেকে নেমে আমার হাত ধরেই সেই লেভেলের দৌড়। তারপর আমার রুমের পিছন দিক দিয়ে আমি রুমে প্রবেশ করলাম। রিয়ানির একটা হ্যাসকাটান দিয়ে ওরে জানালা দিয়ে আমার রুমে প্রবেশ করালাম, কিন্তু দুর্ভাগ্যবশত রিয়া তার শরীরের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে আমাকে নিয়ে বিছানায় একবার উপরে পড়ে গেল। তারপর তামিল সিনেমায় নায়ক নায়িকাদের মতো দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। রিয়া আস্তে আস্তে আমার মুখের একেবারে কাছে চলে আসছে, এতটাই কাছে যে আমি এর প্রতিটা নিঃশ্বাস অবধি অনুভব করতে পারছি। তারপর রিয়া তার নিজের ঠোঁট জোড়া আমার ঠোঁটে ছোঁয়া পেতে যাবে, এমন সময় রিয়াকে ধাক্কা দিয়ে আমার উপর থেকে সরিয়ে বললাম, রিয়া কি করছিস? মুহূর্তের মধ্যে পরিবেশটা অন্যরকম রূপ ধারণ করলো। রিয়া খাটের এক পাশে চুপচাপ হয়ে বসে আছে আর আমি এক পাশে। দুজনের মধ্যে কঠোর এক নীরবতা বিরাজ করছে। কিছুক্ষণ পর রিয়া নীরবতা ভেঙে বলল, আমি যাচ্ছি। বলে আমার কথার কোনো উত্তরের অপেক্ষা না করে রুমের দরজা খুলে রিয়া তার নিজের রুমে পদার্পণ করলো। আমি বিছানায় শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম, রিয়া আমার সাথে এমনটা কেন করতে চাইলো? আমি তো কোনোদিনও কেমন চোখে দেখি না। তাহলে রিয়া কি আমাকে ভালোবাসে? না, তা কি করে সম্ভব? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তার খেয়াল নেই। সকালে রিয়ার ডাকে ঘুম ভাঙলো। আজব, তুই আমাকে আজকে পানি মারছিস? দেখছি নি কারবারটা, রাতে এতবার একটা কাহিনী ঘটে গেছে, তার কোনো প্রভাবই ওর মধ্যে উল্লেখ নাই। তো কি করবো? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হ, কলেজের দেরি হয়ে যাচ্ছে। কথাটা বলেই ড্যাং ড্যাং করে আমার রুম ত্যাগ করলো। তারপর ফ্রেশ হয়ে প্রতিদিনের মতো কলেজে চলে গেলাম। লাঞ্চের সময় হারামিগুলোর সাথে বসে আড্ডা দিচ্ছি। কিরে সাদ, তুই আজকে এত চুপচাপ কেন? না এমনি। এমন সময় রিয়া এসে, কিরে তোদের সবার খবর কি? ভালো। তোর? ফাটাফাটি। বাবা, আজকে এত খুশি কেন? উমা, তোরা কিছু জানিস না? সবাই এক বস্তা আগ্রহ লয়ে জিজ্ঞাসা করলাম, কই না তো কি? আরে আগামী সপ্তাহে আমাদের কলেজ থেকে পিকনিকে যাচ্ছে। সবাই বদনা খুশি লইয়া। কি? সাত কলেজ ছুটি দিয়ে দিছে, চল বাসায় যাব। তারপর হারামিগুলোর কাছ থেকে বিদায় নিয়ে রিয়া কিনে বাসায় ফেললাম। রাতে আমার রুমে বসে স্টাডি করছি, এমন সময় রিয়া আমার রুমে প্রবেশ করলো। কি রে তুই এত রাতে আমার রুমে? রিয়া আমার বিছানায় বসে আমার দিকে একটা খাতা এগিয়ে দিয়ে একেবারে গুলো হয়ে, এই অঙ্কটা বুঝাই দে না। কি রে আমি কি স্বপ্ন দেখতেছি না তো? হাতে একটা চিমটি কেটে দেখলাম, না আমি তো ঠিকই দেখছি। আম্মু গো, আমার রুমে ভূত ঢুকছে। সাথে সাথে রিয়া আমার মুখ চেপে ধরে, ওই শালা, আমি ভূত না, আমি রিয়া। পরক্ষণে আম্মু এসে, কি রে ভূত কই? এটা তো আমাদের রিয়া। রিয়া মা, তুই কি ওকে ভয় দেখাইছিস? না ছোট আম্মু, আমি একটা অঙ্ক বুঝতেছি না, তাই আপনার ছেলের কাছে আসছিলাম অঙ্কটা বোঝার জন্য, কিন্তু আপনার ছেলে। কথাটা বলে ছোট বাচ্চাদের মতো দু হাতে চোখ কসলাতে আম্মু রিয়ার মাথায় হাত বোলাতে বলল, ওলে বাবুলে, কাঁদে না,
এই হারামজাদা, রিয়াকে অঙ্কটা বোঝাই দে। না আম্মু, এটা রিয়া না, ভূত। দেবো একটা কানের গুড়াই। ওটা রিয়াই, ভূত হলে ওকে ছোঁয়া যেত না। কথাটা বলে আম্মু আমার রুম ত্যাগ করলো। কি ব্যাপার, ছোট আম্মু কি বললো? সেটা কানে যায় না? তাড়াতাড়ি আমার অঙ্কটা বুঝাই দে। অঙ্ক বোঝাই দেবো, সমস্যা নাই, কিন্তু একটা বিষয় কিছুতে আমার মাথায় ঢুকতেছে না। তোকে বড় আম্মু এত বকাঝকা করার পরেও পড়ার টেবিলে বসাতে পারে না, আর সেই তুই কিনা নিজে ইচ্ছে আমার কাছে আসিস অঙ্ক বুঝতে। আসছি, আর এখন থেকে রোজই আসবো। আফাগো, আন্নের ধোয়াই লাগে, আন্নের আমারে জ্বালাই না। ওই ন্যাকামো ছাড়বি নাকি? ছোট আম্মুকে ডাকবো। না না, তোর যখন মন চাই তখনই আসবি। গুড বয়। তারপর রিয়াকে অঙ্ক বোঝাতে লাগলাম, কিন্তু রিয়া খাতে মনোযোগ না দিয়ে এক দৃষ্টিতে শুধু আমার দিকে তাকিয়ে আছে। ওই, তুই অঙ্ক রেখে আমার দিকে এমনভাবে তাকিয়েছিস কেন? আমার ঠেকা পড়ছে। ওই, একদম চালাকি করবি না। আমি কোনো চালাকি করতেছি না, চুপচাপ অঙ্কটা বুঝাই দে। অঙ্ক বোঝানো শেষ, যা আমার রুম থেকে ভাগ। কেন রে, তোর রুম থেকে ভাগবো কেন? আমার একেবারে কাছে এসে ফিস করে বলল, কিরে, গার্লফ্রেন্ড আছে নাকি? কথা বলবি। দেব একটা কানে নিছে, যা ভাগ, আমি এখন ঘুমাবো। যাচ্ছি, এত জেদ দেখাতে হবে না। উফ, এই মেয়ের চালায় পারছি না, যেভাবেই হোক একটা বিহিত করতে হবে। বাই, ঘুমিয়ে পড়ি, গুড নাইট। পরের দিন বিকেলের দিকে হারামিগুলোর সাথে আড্ডা দিচ্ছি। কিরে বেটা, তা পিকনিকে গিয়ে তো আমরা যে যার গপ নিয়ে ঘুরতে বেড়াবো, কিন্তু তুই কি করবি? তোকে এত করে বললাম একটা প্রেম কর, কিন্তু তোর তো নাকি এসব কোনো ইন্টারেস্টই নাই। আরে বেটা, সমস্যা কি? আমাদের রিয়া আপু আছে না? আর তাছাড়া রিয়া আর সাদের সাথে তো সামথিং কিছু চলছে, আর সেজন্যই তো আমাদের হিরোর অন্য কোনো মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নাই। ওই সোহাগ্যা, মায়ের খাওয়ার শখ হয়েছে, রিয়া আমার বোন হয়। আরে বেটা, রিয়া তো দেখতে হ্যাপি। সোহাগ্যা, মেজাজটা খারাপ করবি না বলে দিলাম। সবসময় শুধু ঝগড়া মারামারি এসব চলছেই। আচ্ছা বাদ দে, আর সোহাইগা শালা মিনারির জামাই, তুই কোথা, একটু কম বলবি। তারপর হারামিগুলোর সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। ফ্রেশ হয়ে আমার রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকিং করছিলাম। এমন সময় রিয়া এসে আমার সাথে বিছানায় শুয়ে বলতে লাগলো, দেখি কি করিস। তারপর রিয়া আমার এতটাই কাছে চলে আসলো যে ওর শরীর আর আমার শরীর বারবার স্পর্শ করছে। আমি মুহূর্তের মধ্যে উঠে রিয়াকে বললাম, রিয়া, তুই এসব কি করিস? ও মা, আমি আবার কি করলাম? দেখ রিয়া, তুই এখন সে ছোট নেই। এই যে তুই সারাক্ষণ আমার হাত ধরে টানাটানি করিস, আমি বিছানায় শুয়ে থাকলে তুই আমার সাথে সে শুয়ে পড়িস, এসব মানুষ দেখলে খারাপ কিছু ভাবে, সমাজ এটা ভালো চোখে দেখে না। আরে রাখ তোর সমাজ, আমার যা ভালো লাগে আমি তাই করি। কে কি বললো না বললো এসব দেখার সময় আমার নেই। দেখ রিয়া, তুই বড় হয়েছিস, কয়েকদিন পর তোর বিয়ে হবে, কিন্তু তখন যদি তোর বরপক্ষে এসে তোর এসব ছেলে মানুষগুলো জানতে পারে, তখন তো তোর বিয়ে হবে না। ছেলে মানুষই মানে? এই আমি অন্য কোনো ছেলের সাথে কখনো এসব রং ঢং করছি? যা কিছু করি সব তো তোর সাথেই করি, আর তুই তো আমার ভাই, বন্ধু, সব কিছু। আর আমি তোর সাথে এসব করবই, আর তা জেনে যদি কোনো শালায় আমাকে বিয়ে করতে রাজি হয় তাহলে আমি বিয়ে করব, নয়তো ফুট। ছি ছি ছি, নিজের হবু বরকে শালা বলে? এই প্রথম শুনলাম। শুধু শালা না, রোজ রোজ কেলাবো। তোর কোনো সমস্যা? না রে ভাও, আমার আবার কিসের সমস্যা, কিন্তু তোর বরটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে রে। ওরে রিয়ানির বর, ভাই তোর যত ইচ্ছা আকাঙ্ক্ষা আছে সব বিয়ার আগে পূরণ করে নে। বিয়ার পর তোর জীবনে সুখ বলার কিছুই থাকবো না রে ভাই। এই মেয়ে তোর জীবন একদম তেজপাতা করে দিব। ওই ফাইজলামি রাখ, চল আম্মু খাবার নিয়ে বসে আছে। চল। তারপর খাবার টেবিলে আমরা সবাই একসাথে বসে খাবার খাচ্ছি। আমি খেয়াল করলাম রিয়া কিছুক্ষণ পরপরই কেমনভাবে যেন আমার দিকে তাকাচ্ছে। আমি ফট কইরা জিব্বা বাহির করে একটা বেসকি কেটে দিলাম। মুহূর্তের মধ্যে ডাইনিটা আমায় ওর পায়ের নখ দিয়ে আমার পায়ে সজোরে আঘাত করলো। গলা ফাটায় চিৎকার করে উঠলাম, কি ব্যাপার, কি হয়েছে? নিজেকে একটু সামলে নে। কই কিছু না তো। খেয়াল করলাম সবাই আমার দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে, আর রিয়ানি হারাম যদি মুসলিমকে আসতেছে। কেমনটা লাগে? হ্যাঁ, কি ব্যাপার, আপনারা খাচ্ছেন না কেন? তবে সবাই এক বালতি রহস্য মাথায় হলে আবার খাওয়া শুরু করলো। সবাই যখন খাওয়া নিয়ে ব্যস্ত, আমি সুযোগ বুঝা রিয়ানিরে পাকনামির ফলটা দিলাম। সাথে সাথে রিয়া গলা ফাটায়,
ও মা গো। সবাই আবারও খাওয়া দাওয়া রেখে হা হয়ে আছে। কি হচ্ছে এসব? কখনো এ চিৎকার করছে তো কখনো ও চিৎকার করছে। রিয়ার আব্বু মুখে হাসি নিয়ে বলল, আরে বেটা তুই খা, ওসব কিছু না। খেয়াল করলাম রিয়ার আব্বু কখন আমার দিকে আবার কখনো রিয়ার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসছে। এই রে, কাম সারছে। বুড়ো কাকু মনে হয় কাহিনীটা বুঝে আলাইছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে গিয়ে কিছুক্ষণ স্টাডি করে তারপর ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে আমাদের কলেজ থেকে পিকনিকে যাওয়ার দিনটা চলে এলো। ভোরে কাপড় সব গুছিয়ে নিয়ে রেডি করে রিয়াকে ডাক দিলাম। রিয়া, তোর হয়েছে? একটু দাঁড়া, আসতেছি। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। রিয়া আমার কাছে এসেই চল। আমি রিয়ার দিকে তাকাতে পুরা হা হয়ে গেছি। রিয়া আজকে শাড়ি পরছে, তাও ব্ল্যাক, আমার পছন্দের কালারের। আমি তো রিয়ার দিকে তাকিয়ে আছি আর বস্তায় বস্তায় ক্রাশ খেয়ে আলাইছি। রিয়া ঝাঁকানিতে বাস্তবে ফিরলাম। কিরে, এমন ভাবে তাকিয়েছিলি কেন? এই রে, কাম সারছে না মানে। আচ্ছা, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চল। চল। তারপর সোজা কলেজ থেকে চট্টগ্রামের বাসিন্দারা আপনাদের এলাকায় পড়ছি, কমেন্টের দাওয়াতটা দিয়ে দিন। বাস থেকে নেমেই কিছু বিখ্যাত স্থান পরিদর্শন করে শেষ বিকালের দিকে একটা নদীর ধারে এসে একা একা বসে আছি আর মনে দুঃখে গান গাচ্ছি। বন্ধু যখন গার্লফ্রেন্ড রইয়া টাঙ্কি মারে বইয়া বইয়া, দুঃখে ঠেলাই কেন্দেলাই ফাইটে যায়, ওরে বুকটা ফাইটে যায়। আরে আপনারা কি ভাবছেন পিকনিকে গেলাম কই ফ্রেন্ডদের সাথে মজা করব, মস্তি করব? আর তা না করে আমি একাকে নদীর ধারে বসে প্রেম না করে বিরহের গান গাইতেছি। ভাইরে, দুঃখের কথা আর কি কমো। আসলে আমার যাদের সাথে মজা মাস্তি করার কথা ছিল ওই হারামগুলো সব কটা তাদের গার্লফ্রেন্ড নিয়ে আমার কান্দ নাইতেছে, আর কইতে পারবো না। আর আমি হতভাগে সিঙ্গেল, তাই একাই সময় পার করতেছি আর কবিতা আবৃত্তি করতেছি। সকালে উঠিয়ে আমি জোরে জোরে চিল্লাই, 18 বছর বয়সেও আমার জিএফ নাই, কিল্লাই 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 কিল্লাই। পরক্ষণে কয়েকটি মেয়ের খিলখিল হাসি শব্দে পেছনে ফিরে তাকালাম। ওরে আল্লাহ, এসব আমি কি দেখতেছি? মা গো মা, কি এর কমু, ভাঙ্গাচোরা গাড়িও আজকে আটা ময়দা মাইখা একেবারে BMW হয়ে গেছে। আমি আর এইগুলারে দেখা বস্তায় বস্তায় ক্রাশ খেয়ে আলাইছি। ওই, তুই এখানে একা একা কি করছিস? ভাইরে, হারিমিগুলো আমাকে এখানে একা রেখা তারা তাদের গার্লফ্রেন্ডের সাথে কোলাকুলি করতেছে। আহারে বেচারা। ওই, তোর লজ্জা করে না? তোর বন্ধুরা সবাই গফ জোগাড় করে ফেলছে আর তুই এখনো সিঙ্গেলই মরছিস। রিয়ার হাত টিপতে টিপতে, আফারে, তোর তো অনেক সুন্দর সুন্দর বান্ধবী আছে, তুই তাদের মধ্যে থেকে শুধু আজকে যেন আমাকে একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দে না। মুহূর্তের মধ্যেই ময়দা সুন্দরীগুলোর হাসির খিলখিল শব্দে আমার কান ফাইটে যাওয়ার অবস্থা। আর রিয়া তো রেগে মেগে একেবারে শেষ। তিথি আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে, আরে আমার বাবুটা বুঝি এত অসহায়। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা এখানে যতজন আছি সবাই তোমার গার্লফ্রেন্ড, এবার হ্যাপি? ওরে এত খুশি লাগে কে রে, কে রে এত খুশি লাগে? ওই তিথি, তোরা পারলে এই হাদারামের গফ সেজে থাক, আমার পক্ষে সম্ভব না। ওকে মাই ডিয়ার আপ্পি, আপনি এখানে একা একা বসে বাদাম খান আর আমি আমার গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরে আসি। যা না যা। কথাটা বলেই এক বস্তা রাগ লইয়া রিয়া ওই স্থান ত্যাগ করলো। তারপর আমিও বস্তায় বস্তায় খুশি লইয়া একেবারে বাহুবলী সিনেমা নায়কের সৈন্যদের মতো এক গাঠি গার্লফ্রেন্ড লইয়া সেই লেভেলে হাঁটা দিলাম। হারামিগুলোর সামনে গিয়ে গার্লফ্রেন্ডগুলোর সাথে আলগা পিরিত দেখাইতে লাগলাম। আর হারামিগুলো হাঁক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তারপর সব হারামিগুলোকে একটা দর্শন দিয়া আমরা একটা নিরাপদ জায়গায় বসে আড্ডা দিতে লাগলাম। পরক্ষণে কোত্থেকে যেন হুট করে সব হারামিগুলো আমার সামনে এসে হাজির। আমি এক বদনা ভাবলে করলাম, কি চাই দোস্ত, একটু ইম্পর্টেন্ট কথা ছিল। আরে বেটা, দেখছিস না হিরো এখন ব্যস্ত আছে, যা পরে আসিস। বাইরে খুব জরুরি, তাড়াতাড়ি চল, নয়তো। আব্বে ওই নয়তো কি? মুহূর্তের মধ্যে সব হারামিগুলো আমাকে আগলিয়ে আমি হাত পা ছড়তে ছড়তে, ওই আমাকে ছাড় বলতেছি। তারপর হারামিগুলো আমাকে আমার অস্থায়ী গার্লফ্রেন্ডের থেকে নিরাপদ দূরত্বে নিয়ে সব হারামিগুলো আমার হাত পা টিপতে লাগলো। দোস্ত, আমি তো আমার গফের সাথে থাকাকালীন অন্য কোনো মেয়ের দিকে তাকাতেই পারি না, আর তুই এতগুলা গফ নিয়ে একসাথে ঘুরতেছোস। ভাইরে, কি এমন করছোস আমাকে বল না প্লিজ। তুই আমার গরু তুক্কু গুরু। ভাই বল না, কিভাবে এতগুলো গপ একসাথে জোগাড় করলি? আচ্ছা এই কাহিনী। ওই শালারা, তোদের গার্লফ্রেন্ড রেখে আবার গার্লফ্রেন্ড খুঁজোস? ভাইরে, এক জিনিস আর কত ভালো লাগে। ওকে, সব কিছুই বলবো, কিন্তু আমার যখন খুব ক্ষুধা লাগছে। ভাই, তুই যা খাইতে চাস
সব খাবি। চল হোটেলে চল। এই যে ভাই, আপনারা আবার আসল কাহিনী খুঁয়ে দেন না, তাইলে ভাই আমি শেষ। তারপর হোটেলে গিয়ে পেট বইরা টইরা বাইরে আসি। ভাই এবার বল না, এত মাইয়া একসাথে কেমনে পটাইলি? ওইগুলো আমার অস্থায়ী গার্লফ্রেন্ড। কথাটা কইয়েই খিচ্ছে দৌড়। আস্থায়ী গপ মানে? আমি তো কিছুই বুঝলাম না। দৌড়ানো অবস্থাতেই বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তারপর পিকনিক শেষ করে নারীর টানে বাড়ি ফিরি। থুকু, আমি তো বিয়েই করিনি। আব্বা আম্মা টানে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলাম। বাসে ফিরে ফ্রেশ হয়ে দিলাম একখানা ঘুম। পরের দিন কলেজ যেতেই ওই দেখ, রিয়ার হবু বর আসছে। ওই রের হবু বরকে। আরে বেটা, রিয়াপু আমাদেরকে তোদের লটর পটরের কথা সব বলে দিছে। ওই রুবেল্লা, একদম বাজে কথা বলবি না বলে দিলাম। তলে তলে টেম্পো চালাও, আমরা বললেই হরতাল। ওকে ফাইন, আমি রিয়াকে জিজ্ঞেস করে নিচ্ছি। যদি তোদের কথা মিথ্যে হয় তো তোদের তো খবর করে ছাড়বো। তারপর সোজা ক্লাসে চলে গেলাম। লাঞ্চের সময় রিয়া আসতেই চল বাসায় যাব। কি ব্যাপার, কিছু হইছে? আগে বাসায় চল, সব বুঝতে পারবি। তারপর রিয়াকে নিয়ে বাসায় ফিরে আমি আমার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে লাঞ্চ করে রিয়াকে বললাম, রিয়া ছাদে আয়। কথাটা বলে আমি ছাদে চলে গেলাম। কিছুক্ষণ পরে রিয়া আসে। কিরে, কি বলবি বল? তুই রিমার কাছে কি বলছস? না মানে না মানে কি? বলেছি যে আমরা দুজন দুজনকে পছন্দ করি। শুধু এতটুকুই? আর বলছি আমরা দুজন দুজনকে ইয়ে করি। ওই সোজাভাবে বল। ভালোবাসি। রিয়া তার গালে হাত দিয়ে আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। ওই, আমি কখনো তোকে বলছি যে আমি তোকে ভালোবাসি? আমার তো তোর প্রতি তেমন কোনো ফিলিংসই কাজ করে না। সাদ, আমি তোকে ভীষণ ভালোবাসি। কিন্তু আমি তো বাসি না। রিয়া আমার কাছে এসে আমার গালে হাত রেখে, কেন কেন তুই আমাকে ভালোবাসিস না? আমার মধ্যে কি এমন কমতি আছে? দেখ, তুই দেখতে অনেক সুন্দরী, স্মার্ট, তাই তোর পিছনে অনেকগুলো ছেলে ঘুরে। তাই বলে এটা ভাবিস না যে আমি ওই ছেলেদের মতো। আমি তোকে ওইসব ছেলেদের মতো ভাবি না, আর এই জন্যই তো আমি তোকে এতটা ভালোবাসি। দেখ, তোর প্রতি আমার একটা অদ্ভুত ভালো লাগা কাজ করত, কিন্তু তখন বুঝতে পারি নাই যে আমি তোকে ভালোবেসে ফেলছি। কিন্তু ওই দিন পিকনিকে যখন তিথি আমার উপস্থিতিতে তোকে টাচ করছিল, তোর সাথে গফের অভিনয় করছিল, বিশ্বাস কর আমি তখন ওই দৃশ্যটা নিতে পারছিলাম না। তারপর আমি অনেক ভাবলাম, আমার মনকে বারবার প্রশ্ন করলাম, কিন্তু প্রতিবারই একটা উত্তর পেলাম যে তোকে ভালোবাসি। দেখ, এসব ঢং রাখ, নয়তো আমাদের মধ্যে যে ভাই বোনের সম্পর্ক আছে না, আমি ওইটা বলে যাব। কথাটা বলে আমি ছাদ থেকে নেমে আসতে লাগলাম। ঠিক তখনই রিয়া আমাকে বলে উঠলো, দেখ সাদ, আমি তোকে ভীষণ ভালোবাসি, আর সেই ভালোবাসাটা তোকে অনেকবারই বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই কখনোই সেটা বুঝতে চাসনি। কিন্তু আমার একটা কথা শুনে রাখ, তুইও একদিন এই আমাকে ভালোবাসবি, আর সেদিন আমিও তোকে ঠিক এভাবেই ফিরিয়ে দেব। আর তখন তুই বুঝতে পারবি কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয়। কথাটা বলে রিয়া তার চোখ মুছতে মুছতে তার রুমে চলে গেল। যা যা, তোরে আশা কোনোদিনও পূরণ হবে না। রাতে বিছানায় শুয়ে আছি আর রিয়ার কথাগুলো ভাবতেছি। আচ্ছা, রিয়া যে বললো তা কি কোনোদিনও সম্ভব? কিন্তু আমি তো রিয়াকে কখনো এমন চোখে দেখি নাই। আরে তোর, আমি শুধু শুধু এসব ভাবছি কেন? আমি তো রিয়াকে ভালোই বাসি না, আর এটা কোনোদিনও সম্ভব না। কিন্তু তার কথাগুলো আমাকে কীভাবে ভাবাচ্ছে কেন? একটা মুহূর্তের জন্য কেন তার সেই কথাগুলো বলতে পারছি না? পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি তো অবাক। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি 10টার উপরে বেজে গেছে। তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠে আম্মুর কাছে গিয়ে, আম্মু, রিয়ানি কই? আমাকে আজকে ডাকেনি কেন? ঠিক তখন আমার মনে হলো, রিয়ার সাথে তো কালকে ও তো আমাকে ডাকতে আসবে না। কি ব্যাপার, থামলি কেন? তুমি আমাকে ডেকে দাওনি কেন? কেন? ডেকে দেওয়ার মানুষের সাথে কি ঝগড়া হয়েছে? আজব, ও কেন প্রতিদিন আমাকে ডেকে দেবে? তুমি ডেকে দিতে পারো না? কেন? এত বড় হয়েছিস, নিজে থেকে উঠতে পারিস না? আম্মু, তুমি তো জানো আমি নিজে থেকে উঠতে পারি না। আমি বলিনি তোমায় এই ছেলেটাকে বিয়ে দিয়ে দাও, তাহলে বৌমাই প্রতিদিন কান ধরে ঘুম থেকে উঠাবে? আম্মু, ওই লোকটা কিন্তু তোমার এত ভালো ছেলেটাকে অপমান করতেছে। ও, আমি তো ভুলে গিয়েছিলাম যে আমাদের বাড়িতে যে জিনিসটা আছে ওইটাকে তো কোনো মেয়ের বাবাই তার মেয়ে দিবে না। আব্বু, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। দেখ, ভাল লাগে না এসব। তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নাস্তা না করি ছাদে গিয়ে বসে আছি। এমন সময় রুবেলের কল রিসিভ করতে। কি রে, তুই কলেজে আসলি না কেন? না মানে এমনি। এমনি মানে?
রিয়াকেও দেখলাম একা একাই কলেজে আসলো, কোনো সমস্যা? আরে না, তেমন কিছু না। ও আচ্ছা আমি রাখছি, ক্ষুধা লাগছে, খাবো। ওকে বাই। তারপর ছাদ থেকে নেমে খাবার টেবিলে বসি। আম্মু, আম্মু ক্ষুধা লাগছে তো। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নে। দেখছি নি কারবারটা, আমি যখন নাস্তা করে নিই সে না কারো কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ তাই তো, রিয়া আমাকে একদিন ডেকে দেয়নি, আমি ঘুম থেকে উঠতে পারিনি, আমাকে খাবার খাওয়ার জন্য ডাকিনি, আমি সঠিক সময় খেতেও পারলাম না, কলেজেও যেতে পারলাম না। রিয়াকে ছাড়া তো আমার জীবনে একেবারে আগোছালো। আরে ধ্যাত, এসব ব্যাপার না, আমি এখন থেকে নিজে নিজে ঘুম থেকে উঠতে পারবো, নিজ থেকেই কলেজে যাব, আমি দেখে দেবো আমি কারো সাহায্য ছাড়াই চলতে পারি। ব্যাস, যেইভাবে সেই কাজ। রাতে খাবার খেয়ে ঘুমানোর আগে মোবাইল অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন বলে অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠে ফ্রেশে সবার আগে খাবার টেবিলে গিয়ে বসে আছি। কিছুক্ষণ পরে রিয়ার আব্বু আর আমার আব্বু খাবার টেবিলের কাছে এসে আমাকে দেখেই রিয়ার আব্বু তো হা হয়ে দাঁড়িয়ে গেলেন, আর আমার আব্বু ভূত ভূত বলতে বলতে দৌড়ে আম্মুর কাছে চলে গেল। আম্মুর কাছে যেতেই, এই কি হয়েছে? আগে খাবার টেবিলে চলো। তারপর আম্মু, রিয়ার আম্মু, আব্বু সবাই একসাথে এসে আমাকে দেখে সার্কাস দেখার মতো তাকিয়ে থাকলো। এই তোমরা সবাই এমন সার্কাস দেখার মতো আমার দিকে তাকিয়েছো কেন? বাবা তুমি সাত তো? না, সাদের ছোট ভাই, মঙ্গল গ্রহের এলিয়েন। এই বাড়িতে দেখছি নিজেকে একটু চেঞ্জ করা যাবে না। খাবার খাওয়া শুরু করলাম। কিছুক্ষণ পরে রিয়া আসলো, তারপর চেয়ারে বসে খাওয়া শুরু করলো। জাশাল্লাহ, আমি যেখানে বসে আছি তার কোনো রেসপন্সই নাই। আমার খাওয়া দাওয়া শেষ করে আমি উঠে চলে আসবো, কী রে বাবা এখন আমার দিকে তাকাচ্ছে না। তারপর কলেজে আসার জন্য রেডি হয়ে বাসার সামনে এসে দেখি রিয়া আবার অনেক আগে থেকেই বাসার সামনে দাঁড়িয়ে আছে। তারপরে একটা রিক্সা আসার সাথে হাতেই রিক্সায় উঠে চলে গেল, আমার দিকে তাকালো পর্যন্ত না। আর কথা বলে তো দূরে থাক, আমি কলেজে যেতেই, কিরে সাদ, তুই এক রিক্সায় আর রিয়া এক রিক্সায়, কি ব্যাপার? ঝগড়া টগড়া করছিস নাকি? আরে বেটা না, কিন্তু কেন যেন কালকে থেকে রিয়া আমার সাথে কথাই বলছে না, আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। দোস্ত, আমার মনে হয় তুই হয়তো এমন কিছু করছিস যাতে রিয়া অনেক কষ্ট পেয়েছে। দোস্ত, রিয়া কিন্তু তোকে অনেক লাভ করে, ওর মতো মেয়ে পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। ওই তুই কি পাগল হয়ে গেছিস? আর ওর মেয়ে পাওয়া জীবনের সবচেয়ে দুঃখের ব্যাপার। তোর মনে আছে কিছুদিন আগে তোর শখের নতুন ফোনটা চুরি হয়ে গেছিল, আর তখন তুই অনেক কষ্ট পেয়েছিলি, কারণ তোর আব্বু বলেছিল 6 মাসের আগে তোকে কোনো ফোন কিনে দিবে না। আর তখন রিয়া তার নিজের গয়না বিক্রি করে তোকে আবার সেই সেম ফোনটাই কিনে দিছিল। হোয়াট? কিন্তু তোরা তো বলেছিলি ওইটা তোরা সবাই মিলে কিনে দিছস। কারণ রিয়া সত্যিটা বলতে বারণ করেছিল। শুধু এইটুকু না, পিকনিকের মধ্যে আমি তোর গার্লফ্রেন্ড সেজেছিলাম না, আর সেজন্য রিয়া আমার সাথে এখনো কথা বলে না। রিয়া তোকে সত্যি অনেক বেশি লাভ করে। শুধু এতটুকু শুনেই থমকে গেলি? এমন কতবার যে তোকে রিয়া নিজে বিপদে পড়ে তোকে সেভ করেছে সেটা হয়তো রিয়া ছাড়া আর কেউই জানে না, কারণ রিয়া এই বিষয়গুলো কাউকে জানতে দেয় না। তোর খেয়াল, ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সামে তুই টুকলি করছিলি, কিন্তু স্যার সেটা বোঝার আগেই তুই সেটা নিচে ফেলে দিয়েছিলি। পরে স্যার ওই টুকলির হাতের লেখা মিলিয়ে তোকেই দোষী সাব্যস্ত করে অফিসে নিয়ে গেছিল। পরবর্তীতে তোকে তারা নির্দোষ বলে ছেড়ে দিয়েছিল, কারণ সেই দোষটা অন্য কেউ তার নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিল। কিন্তু সে কে ছিল? আমি অনেকবার চেষ্টা করছি ওই মানুষটাকে সেটা জানার জন্য, কিন্তু কেউই তাকে ভালোভাবে চিনতে পারেনি। চিনতে পারে নাই না, উনি সবাইকে মানা করেছিল তোর কাছে যেন তার পরিচয়টা কেউ না দেয়, কিন্তু আমি তার পরিচয়টা এখন দিয়ে দিচ্ছি, ওইটাও রিয়াই ছিল। ওদের কথাগুলো শুনে আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি এটা কী করলাম? আমি রিয়াকে চিনতে পারলাম না, আমার সত্যিকারের ভালোবাসার মানুষটাকে চিনতে পারলাম না। না না, আমি একদম ঠিক করিনি। আর মুহূর্তের জন্য দেরি না করে রিয়ার কাছে চলে গেলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি রিয়ার কাছে পৌঁছানোর সাথে সাথেই ক্লাসে স্যার প্রবেশ করলেন। রিয়ার দিকে তাকে দেখো চুপচাপ বসে আছে, ক্লাস চলছে। আমি রিয়ার দিকে বারবার তাকাচ্ছি, ওর সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পেরে উঠছে না। এমন অবস্থায় কিছুক্ষণ চলার পর ক্লাসের স্যার বিষয়টা লক্ষ্য করে, সাদ, কি সমস্যা কি তোমার? না কিছু না। তাহলে ওকে বারবার ডিস্টার্ব করছো কেন? সরি স্যার। বসো। যাক বাবা, ক্লাসটা শেষ হয়েছে, এখন রিয়ার সাথে কথা বলা যাবে। আমি রিয়ার কাছে গিয়ে, রিয়া আমার ভুল হয়ে গেছে, প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দে।
রিয়া প্লিজ চুপ করে থাকিস না, কি শুধু বল। তারপর রিয়া তার ব্যাগ নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে লাগলো। আমি আর পেছন পেছন বেরিয়ে পড়লাম। রিয়া কলেজ থেকে বেরিয়ে একটা রিক্সায় উঠে পড়লো। রিয়া প্লিজ দাঁড়া, শুধু একটাবার আমার সাথে কথা বল। রিয়া রিক্সা চালককে উদ্দেশ্য করে বলল। মামা আপনি যান। রিক্সা চলতে শুরু করলো আর আমি অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। 15 মিনিট যাবৎ দাঁড়িয়েছে, কোনো রিক্সাও আছে না। তারপর বাধ্য হয়ে হাঁটা ধরলাম। কিছু দূর যাওয়ার পর একটা রিক্সা পেলাম। তারপর বাসায় পৌঁছেই রিয়ার আম্মুকে জিজ্ঞেস করলাম, বড় আম্মু রিয়া কোথায়? রিয়া তো কলেজ থেকে এখনো ফেরেনি। কি বলছেন? রিয়া তো আমার অনেক আগে কলেজ থেকে বেরিয়ে গেছে। কি বলো এসব? রিয়াকে একটা কল দেন তো। তারপর রিয়ার আম্মু রিয়াকে কল দিল। কল রিসিভ করেই, আম্মু। রিয়া মা, তুই কোথায়? আম্মু আমি তো একটু শপিং এ আসছিলাম। ও আচ্ছা, তাড়াতাড়ি বাসায় চলে আসিস। আচ্ছা আম্মু। ও একা একা শপিং এ গেছে? সে কি, একা যাবে কেন? হয়তো ফ্রেন্ডের মধ্যে কাউকে নিয়ে গেছে। হয়তো। ওনাকে কিছু বুঝতে দিলাম না। তারপরে আমি অষ্টমীকে ফ্রেশ হয়ে ছাদে চলে গেলাম। এক একে বসে আছে আর ভাবছি রিয়া আমার সাথে কথা কেন বলছে না। প্রায় আধ ঘন্টা পরে ছাদে এলো। কিরে কলেজে এমন করছিলি কেন? তুই আমার সাথে কথা বলা বন্ধ করে দিছিস কেন? না, আমি তোর সাথে কথা বললে তুই বিরক্ত হোস। আমি আর কাউকে বিরক্ত করতে চাই না। আমি কখন বলছি যে তুই আমার সাথে কথা বলে আমি বিরক্ত হই? আচ্ছা ওসব কথা বাদ দে, এখন বল তুই কলেজে কি বলতে চাইছিলি? 1 মিনিট দাঁড়া, আমি আসতেছি। কই যাস? আসতেছি, একটু ওয়েট কর। তারপর ছাদের গোলাপ গাছ থেকে একটা গোলাপ ফুল নিয়ে রিয়ার কাছে এসে হাঁটু কেটে বসে বলতে লাগলাম, রিয়া আমি এতদিন শুনেছি কেউ কোনো বড় ধরনের পুণ্য করলে নাকি তার প্রতিদান উপরালায় পৃথিবীতে দিয়ে দেয়, কিন্তু আমি জানি না আমি কোন ধরনের পুণ্যের বিনিময়ে তোর মতো একটা মেয়েকে আমার জীবনে পেয়েছি। রিয়া তুই যখন আমার সাথে সারাক্ষণ কথা বলতি, ঝগড়া করতি, তখন আমার খুব বিরক্ত লাগতো। কিন্তু তুই যখন আমার সাথে কথা বলা, ঝগড়া করা বন্ধ করে দিলি, তুই নিজেও জানিস না আমি তো সেই বিরক্তগুলো কতটা মিস করেছি। রিয়া তুই স্যার এই সাথ অসম্পূর্ণ, তুই কি ছেলেটাকে সম্পূর্ণ করবি? রিয়া আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? রিয়া কিছুক্ষণ চুপ থেকে ছাদ থেকে চলে যেতে লাগলো। আমি রিয়ার হাত ধরে আমার একেবারে কাছে টেনে নিয়ে এসে, রিয়া প্লিজ তুই আর রাগ করে থাকিস না, আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুই আমায় মেনে নে। সেটা সম্ভব না। রিয়া তুই কেন এত জেদ ধরছিস? আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে। সাদ আমার রিলেশন আছে। রিয়ার মুখে এই কথা শোনার সাথে সাথেই মনে হলো আমার বুকের বাঁ পাশটা কে যেন ধারালো কোনো কিছুতে আঘাত করলো। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেন অবশ্যই যেতে লাগলো। আমি নিজে কিছুটা সামলে নিয়ে বললাম, রিয়া তুই মিথ্যে বলছিস। না, আমি যা বলছি সত্যি বলছি। আমি যেদিন তোকে প্রপোজ করেছিলাম তার 2 দিন আগে রুহান আমাকে প্রপোজ করে, কিন্তু আমি ওনাকে না বলে দিয়েছিলাম। পরের দিন উনি আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠান, কিন্তু আমি তখনও ওদেরকে না বলে দেই। পরে আমার আর তোর আব্বু রোহানের প্রস্তাব না বলে দেওয়ায় কারণ জিজ্ঞেস করেন, আর আমিও তখন তাদের মুখের উপর বলে দিয়েছিলাম যে আমি তোকে ভালোবাসি আর বিয়ে করলে তোকেই বিয়ে করব। আর তখন তোর আব্বু বলছিল যে আমি তোকে ভালোবাসি সেটা তুই জানিস কিনা, কিন্তু তুই তো জানতি না। আমি ওটা ওনাদেরকে বলে দিয়েছিলাম। পরে তোর আব্বু বলল তোকে জানানোর জন্য, আর তুই যদি রাজি থাকিস তাহলে তোর কাছে আমাকে বিয়ে দিয়ে দেবে, কিন্তু তুই তো রাজি ছিলি না। তারপরেও আমি ওনাদেরকে অনেকবার বুঝাইছি যে আমি তোকে ছাড়া ভালো থাকতে পারবো না, কিন্তু ওনারা আমার কোনো কথাই শোনেনি। রোহানের সাথে আমার বিয়ে পাকা কথা দিয়ে দিয়েছে। তোর বিয়ে হচ্ছে, তোকে বরপক্ষ দেখতে আসলো, অথচ আমি কিছুই জানি না। বরপক্ষ যখন এসেছিল তখন তুই বাসায় ছিলি না, আর পরে তুই বললি যে তুই আমাকে ভালোবাসিস না, তাই আমি সবাইকে মানা করেছিলাম যেন আমার বিয়ের কথাটা তোকে না জানাই কেউ। সাদ তুই আমাকে ভুলে যা। কথাটা বলে রিয়া কান্না করতে করতে ছাদ থেকে নেমে গেল, আর আমি ছাদেই ধপাস করে বসে পড়লাম। মনের অজান্তে অনবরত দুচোখের জল ঝরতে লাগলো। এতদিন শুনতাম ভালোবাসার মানুষটা হারিয়ে গেলে নাকি খুব বেশি কষ্ট হয়, কিন্তু কখনো ভাবিনি যে কতটা কষ্ট হয়। সত্যি এত বেশি কষ্ট হয়, নিতে পারছিলাম না। অন্যদিকে রিয়া নিজের রুমে দরজা বন্ধ করে সবার আড়ালে লুকিয়ে লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। প্রায় 2 ঘন্টা পর নিজেকে কিছুটা স্বাভাবিক করে ছাদ থেকে নেমে আসলাম। বিকেলের দিকে রুমে শুয়েছি, এমন সময় রুবেলের কল। আমি রিসিভ করে, বল। বলবো মানে কয়টা, এখনো আড্ডাখানায় আসিসনি কেন? তোর আড্ডা দে রে, আমার ভালো লাগছে না।
কি ব্যাপার, তোর শরীর খারাপ? তোর কণ্ঠ এমন লাগছে কেন? না তেমন কিছু না। আচ্ছা, আমি তোর বাসায় আসতেছি। আচ্ছা 10 মিনিট পর রুবেল আসলো। এসে বলল, এই অবেলায় শুয়ে আছে কেন? আমার কাছে এসে আমার কপালে হাত দিয়ে, তোর তো জ্বরও নেই। কি রে, রিয়ার সাথে কি হয়েছে? আমি চুপ করে আছি। কি ব্যাপার, কিছু বলছিস না কেন? রিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার কথাটা শোনার সাথে সাথে রুবেল যেন আকাশ থেকে পড়লো। তুই কি বলছিস? যা শুনছিস তাই হচ্ছে। আগামী সপ্তাহে রিয়ার বিয়ে। তা তুই বসে আছিস কেন? তুই রিয়াকে বলছিস যে তুই রিয়াকে ভালোবাসিস? বলছি, কিন্তু এখন আর ওর পক্ষে কিছু করা সম্ভব না। আচ্ছা, আমি আঙ্কেল আন্টিকে বুঝাইয়া বলতেছি। না, ওনারা তো আমাকে রিয়ার মাধ্যমে আগে জিজ্ঞাসা করেছে আমি রিয়াকে পছন্দ করি কিনা, কিন্তু আমি তো তখন রাজি ছিলাম না। কিন্তু তুই তো এখন রাজি আছিস, আমি আঙ্কেল আন্টিকে বলে দিচ্ছি। কথাটা বলেই আব্বু আম্মুকে কথাটা জানানোর উদ্দেশ্যে রুবেল উঠে গেল। আমি রুবেলের হাত ধরে আটকে, রুবেল প্লিজ, তুই এ ব্যাপারে আম্মু আব্বুকে কিচ্ছু বলবি না। আমি আর কাউকে কষ্ট দিতে চাই না। তো তুই নিজে যে কষ্ট পাচ্ছিস? কষ্টের কারণটা তো আমি নিজেই। কথাটা বলার পরপরই রুবেল আমাকে জোরে ধরে কান্না করে দেয় আর বলতে থাকে, তুই কেন এমন করছিস? আরে বোকা, এসব কিছু না, কয়েকদিন হয়তো একটু কষ্ট হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। আচ্ছা চল, বাহির থেকে একটু বেরিয়ে আসি, তোর ভালো লাগবে। চল। অন্যদিকে রিয়ার সাথে যা করছে, রাত 9:30। রিয়ার ফোনে রোহানের কল। রিয়া প্রথমবার রিসিভ করেনি। রোহান আবার কল করলো। রিয়া এবার কল রিসিভ করেই হ্যালো বলল। কি ব্যাপার, বিজি নাকি? না। ও, কেমন আছো? ভালো, আপনি? ভালো। আচ্ছা, যে জন্য তোমাকে কল দিছি, আসলে কালকে আমার অফিসের কাজে একটু কিশোরগঞ্জের বাইরে যেতে হবে। তুমি এক কাজ করো, আমার আম্মু আর তোমার আম্মুকে নিয়ে শপিংটা সেরে ফেলো। আর আমি তো আসতে পারবো না, তুমি তোমার ভাইয়াকে সাথে নিয়ে যাও। কিন্তু আপনি আসলে তো ভালো হতো। প্রয়োজন হলে আমরা কালকের পরের দিন শপিং করি। কালকেই করে ফেলো। আচ্ছা, আমি রাখি। তারপর আমি রুবেলের সাথে অনেকক্ষণ ঘুরলাম, আড্ডা দিলাম। প্রায় রাত 11টার দিকে রুবেলকে বিদায় দিয়ে একটা ফার্মেসিতে গিয়ে কিছু ঘুমের ওষুধ নিয়ে বাসায় ফেললাম। বাসায় ফিরতে দেখি আব্বু আম্মু দুজনে এখন আমার অপেক্ষায় বসে আছেন। এই তুই কি আর শুধরাবি না? কটা খেয়াল আসছে, এখন তোর বাসায় আসার সময় হলো। থামো তো, ওকে খাবার দাও। আমার ক্ষুধা নেই। কথাটা বলে আমার রুমে চলে আসলাম। বিছানায় শুয়ে আছি। ঘড়ি কাটায় রাত 2:30 বাজে। এখনো ঘুম আসছে না। বিছানা থেকে উঠে টেবিলে রাখা ঘুমের ওষুধগুলো সব একসাথে খেয়ে ফেললাম। 2 মিনিট পরে প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো। সহ্য করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার মাথায় কেউ বিষাক্ত ছুরি দিয়ে আঘাত করছিল। কোনো মতো উঠে ওয়াশরুমে গিয়ে চোখ মুখে পানি দিলাম। ব্যথাটা যেন ক্রমশই বেড়েই চলেছে। হঠাৎ করে আমার মুখ দিয়ে অনবরত বমি আসা শুরু করলো। প্রচণ্ড ক্লান্তিতে কখন যে ওয়াশরুমের ফ্লোরে পড়ে গেছি আর ঘুমিয়ে গেছি তার খেয়াল নেই। সকালে কারো জায়গা নিতে চোখ খুললাম। দেখে আম্মু আর আম্মুর পাশে আব্বু, রিয়ার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। আর রিয়া দরজার সামনে হেলান দিয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। চোখের কোনো এক ফোঁটা জল আসতেই সাথে সাথে ওর হাত দিয়ে মুছে ফেললো। কি ব্যাপার সাদ, তুই এইখানে কেন? আমি চুপ হয়ে আছি। কি ব্যাপার, কিছু বলছিস না কেন? আমি জানি না, রাতে মাথা ব্যথা উঠেছিল। পরে চোখ মুখে পানি দেওয়ার জন্য ওয়াশরুমে এসেছিলাম। তারপর আমার আর কিছু খেয়াল নেই। আচ্ছা বাবা, গোসল করে নি। আচ্ছা। তারপর গোসল সেরে নাস্তা করে আমার রুমে সে ফেসবুকে ঘাটাঘাটি করছিলাম। এমন সময় আমার রুমে রিয়া প্রবেশ করলো। কিছু বলবি? তো বল। আমার সাথে একটু শপিং এ যেতে পারবি? কেন, রোহান ভাইয়া যাবে না? না। আচ্ছা তুই যা, আমি রেডি হয়ে আসছি। রিয়া কেমনভাবে যেন আমার দিকে তাকিয়ে বললো। তারপরও আমার রুম ত্যাগ করলো। ড্রাইভারের পাশের সিটে আমি আর রিয়ার আম্মু আর আমার আম্মু পিছনে গিয়ে বসলেন। সাদ, পিছনে তো সিট আছে, তুমি আমাদের সাথে চলে আসো। না না বড় আম্মু, আমি এখানে ঠিক আছি। তারপর গাড়ি স্টার্ট করলো। শপিং মলে পৌঁছে তাদের কথা মতো আগে শাড়ির দোকানে প্রবেশ করলাম। রিয়ার আম্মু আর আমার আম্মু শাড়ি পছন্দ করতে লাগলেন। আর রিয়া বরাবরই আমার দিকে তাকাচ্ছে। আমি বিষয়টা বুঝে বেরিয়ে গেলাম। ঠিক তখনই রিয়া বড় আম্মু আর আম্মুকে বলল, তোমরা শাড়ি পছন্দ করো, আমি সাদকে নিয়ে একটু গহনার দোকানে যাচ্ছি। আচ্ছা যা। তারপর রিয়া আমাকে নিয়ে গহনার দোকানের সামন দিয়ে বাইরে চলে যাচ্ছে। ঠিক তখন আমি, রিয়া কই যাচ্ছি? চুপচাপ আমার সাথে চল, কোনো কথা বলবি না। আজব, আমরা বাইরে কেন যাচ্ছি? বললাম না কোনো কথা বলবি না। তারপর রিয়া আমাকে নিয়ে শপিং মলের বাইরে গিয়ে, তুই এমন কেন করছিস?
ও মা, আমি আবার কি করলাম? তুই রাতে এতগুলো ঘুমের ঔষধ খেয়েছিস। কে 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 বলেছে তোকে? সকালে ছোট আম্মুর চিৎকারে আমি ওয়াশরুমে গিয়ে দেখি তুই ওয়াশরুমে ফ্লোরে পড়ে ঘুমিয়ে আছিস। আমার তখনই সন্দেহ হয়েছিল যে তুই হয়তো রাতে উল্টাপাল্টা কিছু খেয়েছিস। পরে আমি তাড়াহুড়ো করে তোর রুমে যাই। তোর রুমের দরজা খোলা ছিল আর ফ্লোরে এক পাতা ঘুমের ট্যাবলেট পড়া ছিল, যার পুরোটাই খালি। আমি নিচের দিকে তাকিয়ে আছি। রিয়া আমার দু কাঁধের উপরে হাত রেখে আমাকে চাকানি দিয়ে, কেন করছিস এইসব? ঘুম আসছিল না। আচ্ছা চল, শপিং শেষ করতে হবে, এমনিতে অনেক লেট হয়ে গেছে। তারপর আমি শপিংয়ে ঢোকার জন্য যে পা বাড়ালাম, ঠিক তখন রিয়া আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। রিয়া, কি করছিস এসব? রিয়া আমার কাঁধের উপর মাথা রেখে, তুই আমাকে কথা দে, তুই আর এসব উল্টাপাল্টা কিছু খাবি না। রিয়া, এটা পাবলিক প্লেস, প্লিজ আমাকে ছাড়, লোকে খারাপ কিছু ভাববে। আমি তোকে জড়িয়ে ধরলে লোকে খারাপ কিছু বলবে, সেটা তোর খেয়াল আছে? কিন্তু তুই যে উল্টাপাল্টা কিছু খেয়ে নিজেকে শেষ করে দিচ্ছিস, সেটা তোর খেয়াল হয় না? আমি তো 2 দিন পর চলেই যাব, কিন্তু তোর কিছু হয়ে গেলে তোর আব্বু আম্মু, আমার আব্বু আম্মুকে কে দেখবে? ওরা কাকে নিয়ে বেঁচে থাকবে? আচ্ছা ঠিক আছে, আমি আর এসব খাবো না। এবার হ্যাপি? সত্যি বলছিস তো? সত্যি। চল, দেরি হয়ে যাচ্ছে। তারপর রিয়াকে নিয়ে শপিং মলে ঢুকে শপিং শেষ করে বাসায় ফেললাম। দেখতে দেখতে রিয়ার বিয়ের দিনটা খুব নিকটে চলে এলো। ঘড়ি কাটাতে রাত 10টা। রাতটা পেরোলেই রিয়া নামক মেয়েটা আমার কাছ থেকে অনেক দূরে চলে যাবে, অন্য কারো হয়ে যাবে সে। রুমের দরজা বন্ধ করে বসে বসে এসব কথা ভাবছিলাম। আচমকা খেয়াল করলাম কোনো কারণ ছিল আমার চোখ দিয়ে বৃষ্টির মতো জল পড়ছে। আজব তো, আমি তো কান্না করছি না, তাহলে আমার চোখে জল কেন? ভীষণ কষ্ট হচ্ছিল। জন্মের পর থেকে যাকে ছাড়া কখনো একটা দিনও কাটায়নি, আর এখন তাকে ছাড়া দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমি কিভাবে কাটাবো? না, নিজেকে আর কোনোভাবেই ঠিক রাখতে পারছিলাম না। একসময় রিয়াকে দেওয়া সেই কথাটা উপেক্ষা না করেই বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাজারে পৌঁছে কয়েক প্যাকেট সিগারেট আর কিছু ঘুমের ওষুধ নিয়ে বাসায় ফিরলাম। তারপর রাত প্রায় 12টার দিকে সবার চোখ ফাঁকি দিয়ে ছাদে চলে আসলাম। নিজের এই করুণ দশা দেখে নিজেরই খুব হাসি পাচ্ছে। কেন আমি আগে রিয়াকে ভালোবাসতে পারলাম না? কেন কেন পারলাম না? নিচে আমাদের সকল আত্মীয় স্বজনরা উল্লাসে মেতে আছে, আর আমি অধম ছাদে বসে সিগারেট ধরাচ্ছি। নিজেকে খুব খুব বেশি অসহায় মনে হচ্ছিল। দু হাতে 2টি করে মোট 4টি সিগারেট ধরালাম। নিকটের এই বিষাক্ত ধোঁয়া এই অবুঝ ছেলেটার ভিতরে প্রথমবার প্রবেশ করতেই কাশতে কাশতে চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছে। তবুও থামিনি। পাগলের মতো একটার পর একটা সিগারেট ধরে বিষাক্ত ধোঁয়াগুলোকে আপন করে নিয়েছি। খুব ঘুম পাচ্ছে। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো নাড়াচাড়া করার ক্ষমতাটাও হারিয়ে ফেলেছে। চোখগুলো নিজের অনিচ্ছা সত্ত্বেও আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, আর আমি গভীর ঘুমে তলেই যেতে লাগলাম। জানি না এই ঘুম আর ভাঙবে কিনা, ভোরের আলোটা আবারও দেখতে পারবো কিনা। সকালে রিয়া চিৎকারে ঘুম ভাঙলো। রিয়া আমাকে মারতে শুরু করলো আর বলতে লাগলো, মরার খুব শখ হয়েছে না? এই আমি তোকে এখনই মেরে ফেলবো বলে কান্না করে দিল। আমি তো শুধু এক দৃষ্টিতে রিয়ার দিকে তাকিয়ে আছি। আমি এত করে মানা করার পরেও কেন করলি এমন? ভীষণ কষ্ট হচ্ছিল রে, তোকে ছাড়া তো কখনো থাকিনি। রিয়া চোখ দিয়ে শুধু জলই পড়ছে। রিয়া, শেষবারের মতো আমাকে একটাবার জড়িয়ে ধরবি? আর তো কখনো তোকে জড়িয়ে ধরতে। কথাটা বলা শেষ করার আগে রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এর আগে আমি নিজে থেকে কখনো রিয়াকে ছুঁয়েও দেখিনি, কিন্তু আজ আমি নিজেকে সামলে রাখতে পারলাম না। খুব শক্ত করে রিয়াকে জড়িয়ে ধরলাম। দুজনের চোখ দিয়ে অজস্র জল পড়ছে। রিয়ার চোখে জলে আমার টি শার্টের পিছনের অংশটা ভিজে গেছে। আমি রিয়াকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু রিয়া আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে হামাও করে কেঁদে দিল। কিছুক্ষণ পর, রিয়া ছাড়, অনেক সময় হয়ে গেছে, তোকে নিচে না পেলে আবার সবাই খোঁজাখুঁজি করবে। রিয়া আমাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আম্মু, তুমি? বড় আম্মু, আমি। রিয়ার আম্মু আমাদের দুজনকে থাপ্পড় মারলো। তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে ভালোবাসিস? আম্মু, আম্মু ওকে কিছু বলো না, ওর কোনো দোষ নেই। তুই চুপ থাক। এই, তোকে যখন আমরা জিজ্ঞেস করেছিলাম যে তুই রিয়াকে ভালোবাসিস কিনা, তখন তুই মানা করছিলি কেন? আমি জানি না। বড় আম্মু কিছুক্ষণ চুপ থেকেই, আচ্ছা, আমি বরপক্ষকে ফোন দিয়ে বিয়েটা ক্যান্সেল করে দিচ্ছি। কথাটা বলেই রিয়ার আম্মু নিচে নেমে যেতে লাগলো। আমি বড় আম্মুকে থামিয়ে দিই, না বড় আম্মু, ওনারা আর এখন মানবে না, আর আঙ্কেল আব্বু এটা মেনে নেবে না। তুমি তাদেরকে কিছু বলো না। তাই বলে তোরা দুজন আলাদা হয়ে যাবি? কি বলছিস এইসব? বড় আম্মু, আমি আর রিয়া যখন আমাদের পরিবারের জন্য আমাদের ভালোবাসা জলাঞ্জলি দিতে পেরেছি, তাহলে তুমি কেন পারবে না? মুহূর্তের মধ্যেই বড় আম্মু আমাদের জড়িয়ে ধরে কান্না করে দেয়। তারপর শাড়ির আঁচল দিয়ে
মুখ আড়াল করে ছাদ থেকে নেমে যাওয়ার সময় পিছনে ফিরে তাকিয়ে বলেন, তোরা পালিয়ে যা। তারপর উনি নিচে নেমে গেলেন। আমি ছাদ থেকে নেমে যাওয়ার জন্য যেই পা বাড়ালাম, ঠিক তখনই রিয়া খপ করে আমার হাতটা ধরে ফেলে। আমি রিয়ার দিকে তাকাতে রিয়া বলে ওঠে, চল না, কোথায়? দূরে কোথাও, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। রিয়ার কপাল একটা চুমু দিয়ে, না রে, আমি আমার ভালোবাসার মানুষটাকে কলঙ্কের দাগ লাগাতে চাই না। কথাটা বলে আমি নিচে চলে এলাম। কিছুক্ষণ পর রিয়াও নিচে চলে এলো। প্রায় রাত 12টার দিকে বরপক্ষ আমাদের বাসায় প্রবেশ করলো। আর তখনই কোত্থেকে যেন রুবেল, ইকবাল, সোহাগ আর রিমা এসে হাজির। ওরা আমার কাছে এসেই, কিরে কেমন আছিস? ভালো, তোরা? কারো মুখে কথা নেই। আচ্ছা, তোরা তো লেট করলি কেন? একটু কাজ ছিল। কিছুক্ষণ পর রিয়াকে বধূ সাজিয়ে বিয়ের আসরে বসালো। সবাই বিয়ের আসরের কাছে গিয়ে দাঁড়ালাম। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। বলো মা কবুল। রিয়া চুপচাপ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখ দুটো পানিতে টলমল করছে। তারপর যে আমি মাথা জাকিয়ে রিয়াকে কবুল বলার জন্য হ্যাঁ সম্মতি প্রদান করলাম, ঠিক তখনই রোহন ভাইয়া বিয়ের আসর থেকে উঠে দাঁড়িয়ে বললেন। সবাই অবাক হয়ে রোহন ভাইয়ের দিকে তাকিয়ে আছেন। আর তাদের মধ্যে কেউ কেউ নিজেদের মধ্যে বলাবলি করতে শুরু করলো। কি ব্যাপার জামাই, বিয়ের আসর থেকে উঠে পড়লো কেন? ও মা, এসব কি হচ্ছে? তারপর রোহন ভাই আমার কাছে এসেই আমার কাঁধের উপরে হাত রেখে বলতে শুরু করলেন, নিজেকে কি ভাবো হুম? খুব বড় হয়ে গেছো। ভাই এসব কি বলছেন? চুপ, আর একটা কথা বলবা না। তোমার বন্ধুরা আমাকে সব বলছে। কথাটা শুনে আমি হারামগুলোর দিকে তাকাতেই সব কয়টা হাত বেঁধে নিচের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই আমার পিঠে কারো হালকা ছোঁয়ার অনুভব করলাম। তাকিয়ে দেখি রিয়ার আব্বু। শুধু আমাদের সম্মানের কথাটাই ভাবলে, নিজের কথাটা একবারের জন্য ভাবলে না? দোষটা তো আমারই ছিল। রিয়ার আব্বু মাথা যাকে না সম্মতি প্রদান করে। না, এখানে তোমার কোনো দোষ নেই। আসলে এই ঘটনাটা আমাদের সবার সাথেই ঘটে। আমরা কখন যে কাকে কিভাবে ভালোবেসে ফেলি সেটা আমরা নিজেও জানি না। কিন্তু সেই ভালোবাসাটা আমরা তখনই উপলব্ধি করতে পারি যখন আমাদের সেই ভালোবাসার মানুষটা আমাদের থেকে দূরে চলে যায়। আর আমরা তখন বুঝতে পারি যে তাকে ছাড়া আমাদের জীবনটা কতটা মূল্যহীন। দেখো সাদ, আমি জানি তুমি রিয়াকে কতটা ভালোবাসো, আর রিয়াও তোমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। সেটা আমার থেকে তুমি বেশ ভালো করেই জানো। আঙ্কেল আপনি? তুমি কি ভাবো আমরা তোমাদের কোনো খোঁজ খবর রাখি না? তুমি যেদিন ঘুমের ওষুধ খেয়ে ওয়াশরুমে পরে ঘুমিয়েছিলে, ওই দিনই আমরা বুঝে গেছিলাম যে তুমি রিয়াকে কতখানি ভালোবাসো। কিন্তু তোমার আব্বু বলেছিল যে এটা নাকি শুধুমাত্রই তোমার আবেগ, আসলে তোমার নাকি ফ্যামিলির প্রতি কোনো কেয়ারই নেই, আর সেই জন্যই এসব উল্টোপাল্টা করছো। এখন বুঝতে পারছিস তোর ছেলে তার ফ্যামিলিটাকে কতটা ভালোবাসে? যেই ছেলে তার পরিবারের সম্মানের জন্য তার ভালোবাসাকে জজলাঞ্জলি দিতে পারে, সে আর যাই হোক খারাপ ছেলে হতে পারে না। আব্বু আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে, আই এম সরি, আমি এতদিন আমার ছেলেটাকে চিনতে পারিনি। আব্বু সব কি বলছো? তারপর আব্বুকে ছেড়ে হারামিগুলোর কাছে গেলাম। সবগুলো নিচের দিকে তাকিয়ে আছে। আমি সবগুলোকে একবার জড়িয়ে ধরে বলতে লাগলাম, তোদের জন্যই মনে হয় আমার জীবনটা ধন্য। আমি সত্যি খুব ভাগ্যবান যে তোদের মতো বন্ধু পেয়েছি। হয়েছে, আর গালাতে হবে না। আগে বিয়ের আসরে গিয়ে রিয়াকে আমাদের ভাবি তারপর কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। মোসাম্মদ তাসলিমা আক্তার মহিনুর এবং পিতা মোহাম্মদ সারওয়ার জাহান সবুজ মিয়ার সুযোগ্য পুত্র মোহাম্মদ শ্রাবণ আহমেদ সায়েদ ওরফে সাদ সাহেবকে আপনি বিয়ে করতে রাজি থাকলে বলুন মা কবুল। কবুল। যাক বাবা, ভালো ভালো বিয়েটা সেরে ফেললাম। হ্যালো জনগণ, আমাদের জন্য দোয়া করেন। রাত 12টা, ছাদে আমি আর হারামিগুলো। দেখ ভাই, বিশ্বাস কর, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এসব রব্বাজিতে কাজ হবে না, পকেটে যা আছে বের কর। দেখ, তোর আর একবার আমার কাছে টাকা ছিল আমি কাইন্দা দিমু। ইয়া মামু, এসব নেকামিতে আর কাজ হবে না। তারপর অনেক ন্যাকামি কাহিনী করেও আমার পকেট খাঁচা বাঁচাইতে পারলাম না। মনে মনে পকেট ফাঁকার কষ্ট আর এক পথ না ভয় লয়ে বাসর ঘরের দরজা দাঁড়িয়েছি। এমন সময় হারিমগুলো আমাকে ধাক্কা দিয়ে বাসর ঘরে ঢুকিয়ে দিই বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। আমি মনে এক বালতি সাহায্য গায়া ঠাসঠুস করে 2টা কাশি মারলাম। সাথে সাথে রিয়া বিছানা থেকে নেমে এসে আমার পা ধরে সালাম করতে লাগলো। আমিও ফট করে রিয়ার মাথায় হাত রেখে বলে ফেললাম, বেঁচে থাকো বাচ্চা, বেঁচে থাকো। তুই আমারে কি কইলি? সরি, বউ বলতে গিয়ে বাচ্চা বলে ফেলেছি। ইয়ারকে মারছিস? তোর আজকে বিড়াল মারা বন্ধ। না, এই একদম নাকামি করবি না। কথাটা বলে রিয়া বিছানা থেকে একটা বালিশের চাদর ফ্লোরে ছুঁড়ে মারলো। তারপর অনেক ঠেলাঠেলি করেও কোনো লাভ হইল না। শেষে ফ্লোরেই ঘুমাতে হলো। ভোরের আলো ফুটতেই ঘুমটা ভেঙে গেল।
উঠতে যাব ঠিক তখনই আমার বুকে ভারী কিছু অনুভব করলাম। খেয়াল করে দেখি রিয়া নিষ্পাপ বাচ্চাদের মতো গুটিসুটি মেরে আমার বুকে ঘুমিয়ে আছে। আমি আলতো করে ওর কপালে একটা সুখের পরশকে দিয়ে ওকে কোলে নিয়ে ফ্লোর থেকে বিছানায় শুয়ে দিলাম। আর তারপরে কি হয়েছে সেটা জানার জন্য নিজেরা বিয়ে করে নেন। তো আমরা গল্পটা এখানে শেষ করে দিলাম। অবশ্যই জানাতে ভুলবেন না কেমন হয়েছে। খালি নাকি কষ্টের গল্পই পান, কষ্টের গল্পই হয়, সুখের গল্প হয় না। নেন দিলাম অনেক সুখের গল্প, অনেক মজার গল্প, ভালোবাসার গল্প। তো পরবর্তী গল্পের অপেক্ষায় থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। গল্প তো শুনবেন কত মানুষ তার হিসাব নেই, কিন্তু সাবস্ক্রাইবের বেলায় দেখি 1-2টা বাড়ে না। আপনারা খুব কিপটা লোক। তো যাই হোক, আর অপমান করবো না আপনাদের, কারণ আপনারা তো আমার গল্প শোনেন। তো যদি বেশি ভালোবেসে থাকেন একটু সাবস্ক্রাইবটা করে দিয়ে যান যাওয়ার সময়, অন্তত এই ভিডিওতে। তো আল্লাহ হাফেজ, পরবর্তী গল্পের অপেক্ষায় থাকবেন।